গল্পটি শুরু হয় 1900 শতকের শুরুর দিকে। তখন ছেলেরাই শুধু আর্মিতে চাকরি করতে পারত। তারপরে আমরা আমাদের ফিমেল লিড শিলানকে দেখতে পাই, যে কিনা তার ভাইয়ের জন্য আর্মিতে ভর্তি হয়েছিল। আসলে তার ভাই আর্মিতে ভর্তি হয়েছিল এবং সে আর্মিতেই মারা যায়। তাই সে তার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে মেয়ে হয়ে ছেলে সেজে আর্মিতে জবে অ্যাপ্লাই করে এবং তার অ্যাপ্লাই কাজে লেগে যায়। সে আর্মিতে যোগদান করে। আর এখন আমরা যে মেয়েটিকে দেখছি সেটি হচ্ছে শিলানের ক্লোজ বান্ধবী। তার বান্ধবী তাকে একটি বারে নিয়ে যায়। আসলে এই বারেই সে চাকরি করত। আর এইবারে আমরা একজন শিল্পী দেখতে পাই, যাকে কিনা একজন ছেলে ডিস্টার্ব করছিল। আর এই ছেলেটি হচ্ছে আমাদের মেল লিড। ছেলেটির নাম হচ্ছে ইয়াংজেং। ইয়াংজেং খুবই বড়লোক ঘরের স্বনামধন্য পরিবারের একজন ছেলে ছিল। সে যখন মেয়েটিকে বিরক্ত করছিল তখন প্রতিবাদ করতে শিলান ঝাঁপিয়ে পড়ে। আর যেহেতু সবার সামনে ঘটনাগুলো ঘটছিল তাই ইয়াংজেং লজ্জায় মেয়েটিকে ছেড়ে দেয়। তারপরে বাসায় তার বাবা তার উপর প্রচণ্ড পরিমাণে রাগ করে এবং তাকে বলে যে তোমাকে আমি আর্মিতে ভর্তি করে দিব যাতে তোমার একটু শিক্ষা হয়। তারপরে তার বাবা তাকে আর্মিতে ভর্তি করার জন্য নির্দেশ দেয়। পরের সিনে আমরা শিলানকে দেখতে পারি, যে কিনা সময় মতো মিলিটারি একাডেমিতে যোগদান করে। আর সেখানে তার একজন ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটির নাম ছিল সং। সং ছিল তার মতনই, তাই ছেলেটির সাথে তার প্রথম দেখায় খুবই ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। তারপর আমরা একজন ছেলেকে দেখতে পাই। এই এমন একজন ছেলে যে সবার মাঝে ঝগড়া লাগাতে পছন্দ করে। তারপরে আমরা সেনজন নামে একজন বড়লোক ঘরের ছেলেকে দেখতে পাই। আর এরপরে আমরা এখানকার সার্জেন্টকে দেখতে পাই। পরে আমরা এখানকার ট্রেনারকেও দেখতে পাই। ট্রেনারটি ছিল খুবই হার্ড, সবাই ট্রেনারকে খুবই ভয় করত। তারপরে আমরা এখানে ইয়াংজেনকে দেখতে পাই, যে কিনা শুরুতেই মদ খেয়ে এখানে ঢুকেছিল, যার ফলে শাস্তিস্বরূপ তাকে আধা ঘন্টা ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। যেমন কথা তেমন কাজ, তাকে আধা ঘন্টা সেভাবেই ঝুলিয়ে রাখা হচ্ছিল। আর তার মদ পাশের ট্রেনার খাচ্ছিল। ইয়াংজেং তাকে বলে, মদ তো খেলেন, এবার আমাকে ছাড়িয়ে দেন। তবে যেহেতু ট্রেনারের আদেশ ছিল তাই সে কিছুই করতে পারে না। পরের সিনে আমরা দেখতে পারি যে শিলান যে রুমে উঠেছিল তারই রুম পার্টনার ছিল ইয়াংজেং। আর প্রথম দেখাতেই তাদের দুইজনের প্রচণ্ড পরিমাণে ঝগড়া হতে শুরু করে। তার মানে তারা শুরুটাই ঝগড়া দিয়েই শুরু করে। এদিকে ইয়াংজেংয়ের প্রথমেই তাকে মেয়ে বলে মনে হচ্ছিল। আর সে শিলানকে বলে যে আমি এই সন্দেহের কথাটা কাউকে জানাবো না, তবে তোমাকে একটি কাজ করতে হবে, তুমি আমার সমস্ত কাপড়গুলো ধুয়ে দাও। আর যেহেতু শিলান খুবই নম্র ছিল তাই তার কথাগুলো সে শুনে নেয়। আর ইয়াংজেং আরাম করতে শুরু করে। দেন পরের সিনে আমরা দেখতে পারি যে সকাল হয়ে যায় এবং সকল আর্মিরা নিচে চলে আসে, শুধুমাত্র ইয়াংজেংয়ের বাদে। আর তাকে ধরে আনা হয়। আর ইয়াংজেং যেহেতু খুবই বড়লোক ঘরের ছেলে ছিল তাই তার সকালে ওঠার অভ্যাস ছিল না। তবে এটি যেহেতু মিলিটারি তাই তাকে শাস্তি দেওয়া হয়। পরের সিন আমরা শিলানকে দেখতে পাই। শিলান এখানে ইয়াংজেংকে বলছিল, তোমাকে কালকে তাড়াতাড়ি উঠতে হবে। ট্রেনার আমাকে বলে দিয়েছে তুমি যদি সকালে তাড়াতাড়ি না ওঠো তাহলে তোমার সাথে আমাকেও শাস্তি দেওয়া হবে। তারপরে তারা দুজন ঘুমিয়ে যায়। পরের দিন সকালে শিলান ইয়াংজেংকে ডাক দিলেও ইয়াংজেং ওঠে না, যাতে শিলান রেগে গিয়ে তার উপর এক বালতি পানি ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে ইয়াংজেং তাকে ধরে ফেলে এবং তার সাথে মারপিট করতে থাকে। তারপরে তারা দুইজন মিলে ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সকলেই ট্রেনিংয়ে ব্যস্ত ছিল, শুধুমাত্র ইয়াংজেং বাদে, কারণ ইয়াংজেং তো সবসময় শিলানের পিছনে পড়ে থাকতো। আর শিলানের সাথে তার এরকম আচরণ দেখে সে কোনো ট্রেনিং করছিল না, তার জন্য তাদের দুইজনকেই শাস্তি দেওয়া হয়। তার মানে ইয়াংজেংয়ের ভুলের জন্য শিলান এবং ইয়াংজেং তারা দুইজনই শাস্তি পায়। আর এদিকে ইয়াংজেং আজকে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে শিলানের আগে। আর সে যখন ঘুম থেকে ওঠে তখন তার মুখে এক বালতি পানি ফেলে দেয়। আর শিলান যেহেতু রেগে যায় তাই সে প্রচণ্ড পরিমাণে চিল্লাচিল্লি করতে থাকে, যার শাস্তিস্বরূপ শিলান এবং ইয়াংজেং দুইজনকেই বাথরুম পরিষ্কারের কাজ দেওয়া হয়। তবে তারা দুইজন দুষ্টমি করে বাথরুমে অনেক বেশি পরিমাণে পানি ছিটিয়ে বাথরুম নোংরা করছিল। আর যেটি কিনা
ট্রেনারের মুখে লাগে, যাতে ট্রেনার তাদেরকে শাস্তি দেয়। শাস্তি শেষে তারা দুইজন লাঞ্চ করতে যায়। তবে শিলান গিয়ে দেখে যে ইয়াংজিং তার খাবার খেয়ে ফেলেছে। আর এদিকে যেহেতু শিলানের খাবার কোনো ছিল না, তাই ইয়াংজিং তাকে তার খাবার খেতে বলে। শিলানও রাজি হয়ে যায়। পরের দিন সকালে তাদের ক্যারাটে ট্রেনিং ছিল। আর এই ক্যারাটে ট্রেনিংয়ে ইচ্ছাকৃতভাবে শিলানকে একটি ছেলে আঘাত করে। আর যাতে ইয়াংজিং রেগে গিয়ে সেই ছেলেটাকে একটি কিক মারে। তারপরে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর এখানে শিলানকে তার কাপড় খুলতে বলছিল, যেহেতু তার হাড়ে ব্যথা লেগেছিল। তবে শিলান তাকে বারবারই মানা করছিল। আর ডক্টর তাকে একটি মলম দেয় সেখানে লাগানোর জন্য। তবে এই কাজটি সে শিলানকে নয়, বরং ইয়াংজিংকে দেয়। আর ইয়াংজিং তো এতদিনে পুরোপুরি কনফার্ম হয়ে গিয়েছিল যে শিলান একজন ছেলে নয়, সে একজন মেয়ে। তাই সে শিলানকে বলে যে আমি তোমার সমস্ত সত্যি জেনে গেছি, তুমি একজন মেয়ে। তবে ইয়াংজিং এগুলো এতক্ষণ মনেই বলছিল। সে তাকে কিছুই বলে না এবং তাকে বলে এই ক্রিমটি তুমি তোমার আঘাতপ্রাপ্ত স্থানে লাগিয়ে দিও। তারপর আমরা পরের সিনে সেনজুনের বড় ভাইকে দেখতে পাই। আমরা শুরুতে একজন সিঙ্গেলকে দেখেছিলাম, যাকে কিনা ইয়াংজিং বিরক্ত করছিল। আর হ্যাঁ, এই মেয়েটির নাম কিন্তু সুমান্তি। আর এই মেয়েটিকে সেনজিংয়ের বড় ভাই প্রচণ্ড পরিমাণে পছন্দ করত। তবে সে কোনো সময় তাকে বলেনি কথাটি। আমরা কিন্তু এটা জানতে পারি না সুমান্তির কাছে তাকে কেমন লাগে। তো পরের সিনে আমরা শিলানকে দেখতে পাই। শিলান এখানে তাদের ট্রেনারের কথা মতো একটি মিশনে যায়। আর সেই মিশনে তারা সবাই প্রফেশনাল আর্মির মতো কাজকর্ম করতে থাকে। মানে তারা এখানে সরাসরি জাপানিজ কিছু সৈন্যের সাথে লড়াই করছে। আর এই লড়াইতে এখানে আমরা দেখতে পারি লড়াইতে সকলেই জিতে গেলে শুধুমাত্র ইয়াংজিং সেখানে ভয় পেয়ে সেখানেই পড়ে যায়। ইয়াংজিংয়ের যখন চোখ খুলে তখন সে সুমান্তিকে দেখতে পায়। সুমান্তি এখানে তাকে নিয়ে খাচ্ছিল। আর আমরা এখানে এটি বুঝতে পারি সুমান্তির সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল। সম্পর্ক বলতে মানে তারা একে অপরের ভালো বন্ধু ছিল। ইয়াংজিং সবসময় একটি বারে যেত যেখানে সুমান্তি গান গেত। আর ইয়াংজিং মাঝে মাঝে মদ খেয়ে সুমান্তিকে ডিস্টার্ব করত। আর এই একইবারে কিন্তু শিলানের বান্ধবী কাজ করত। আর শিলান মাঝে মধ্যে তার বান্ধবীকে দেখতে সেখানে চলে আসতো। আর এখানে মনে আছে আমরা শুরুতে একজন ছেলের সাথে পরিচিত হয়েছিলাম, যার নাম ছিল সং। এখানে শিলানকে বলছিল তাদের সাথে তাদের গ্রামের বাড়ি যেতে। আর যেহেতু শিলান যাবে তাই শিলানের বান্ধবীও তার সাথে যাবে বলে। আর যেহেতু শিলান একজন মেয়ে ছিল তাই ইয়াংজিংও তার সাথে যেতে চায়, কারণ ইয়াংজিং শিলানকে পছন্দ করতে শুরু করেছিল। আর সে কোনো মতেই চাচ্ছিল না যে শিলানের কোনো বিপদে পড়ুক। পরের সিনে আমরা দেখতে পারি যে কিছু জাপানিজদের তো সেই ট্রেনিংয়ে ধরে আনা হয়েছিল। তবে তাদেরকে এখন ছেড়ে দেওয়া হচ্ছে, যার জন্য বাকি আর্মিরা বিদ্রোহ করতে শুরু করে। আর এখানেই সবাই একটা কথাই বলছিল যে উপর মহল থেকে আদেশ এসেছে যে তাদের ছেড়ে দিতে হবে। তাই তারা এখানে আর কিছু বলতে পারে না। তবে তারা সবাই মন থেকে প্রচণ্ড পরিমাণে রেগেছিল। এখানে বলে দেওয়া ভালো যে সে সময় চায়না আর জাপানের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তাই এখানে কোনো আর্মি মন থেকে এটি মেনে নিতে পারছিল না। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল এখানে আমরা সেনজুনকে দেখতে পাই। সেনজুন এখানে তাদের পিছু পিছু করতে করতে তাদের সকলকে ধাক্কা দেয় গাড়ির সাথে গাড়ি, যাতে তারা সকলেই সেখানেই পড়ে যায়। আর তারা আহত ছিল। আর এদিকে সে সেখানে পেট্রোল জ্বালিয়ে তাদের সকলকে পুড়িয়ে মেরে ফেলে। আর এই দৃশ্যটি তো পিছন দিক দিয়ে একজন মেয়ে দেখছিল। আর এই মেয়েটি কে সেটি আমাদের পরিচয় এখানে দেওয়া হয় না। আর সেনজুন এখানে হিরোর মতো সেখান থেকে চলে যায়। সেনজুন যখন মিলিটারিতে ঢুকছিল তখন শিলান তাকে দেখে ফেলে। শিলান তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। সেনজুন তাকে বলে আমি যে এখানে এসেছি এ কথাটি তুমি কাউকে বলো না। আর আমি এখানে এসেছি বা না এসেছি কেউ জিজ্ঞেস করলেও তুমি কিছু বলবে না। তবে আমাদের শিলান তো ছিল খুবই স্মার্ট। সে প্রথমেই বুঝে যায় যে সে কি করতে গিয়েছিল। তারপর হঠাৎই খবর আসে যে জাপানি সৈন্যদের নিয়ে যাওয়ার সময় মাঝখানে কেউ একজন সে জাপানি সৈন্যদের পুড়িয়ে মেরেছে, যাতে সকলেই প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। আর এই কাজটি যে সেনজুন করেছে এ কথাটি শিলানা কাউকে বলে না। তারপরে আমরা একজন মেয়েকে দেখতে পাই যে কিনা সেনজুনের সাথে দেখা করার জন্য মিলিটারির বাইরে দাঁড়িয়েছিল। সে ছিল সেনজুনের খুবই কাছের বন্ধু।
আর সেনজুনও তার সাথে হেসে হেসেই কথা বলছিল। আর যাতে তো স্বাভাবিকভাবে মিলিটারি সকল ছেলেরা এটি ভাবতে শুরু করে নিশ্চয়ই সেনজুনের সাথে মেয়েটির কোনো চক্কর আছে। তবে আসলে তো তেমন কিছুই না, তারা দুজন ছিল খুবই ভালো বন্ধু। কি আর করার, আগের দিনের মন মানসিকতা এমন তো হবেই। তারপরে সেনজুনের বান্ধবী সোমান্তি এবং সেনজুনের বড় ভাইয়ের সাথে ভালোভাবে কথা বলে এবং তারা একসাথে খাবারও খায়। তারপরে আমরা এই মেয়েটির আসল রূপ জানতে পারি। মেয়েটির নাম ছিল সঞ্জং, আর ও ছিল একজন জাপানিজ এবং চায়নায় ঘটে যাওয়া সমস্ত অপকর্মের একমাত্র লিডারের ভাইস লিডার ছিল সে। ওই যে সেনজুন যে কিছু জাপানিজদের মেরেছিল, ইনভেস্টিগেশনে সে একজন লোককে ডেকে আনে। শুধুমাত্র লোকটির কথাবার্তা পছন্দ না হয় সে সেখানে সেই লোকটিকে মেরে ফেলে। তার মানে মেয়েটি প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর ছিল। তারপর আমরা সেই মেয়েকে দেখতে পাই যে কিনা সেনজুনের সেসব কর্মকাণ্ডগুলো আবারও মনে করছিল এবং মনে মনে সে হাসছিল। সে সিদ্ধান্ত নেয় যে সে কোনো মতে সেখানে আবারও যাবে এবং সেনজুনের সাথে দেখা করবে। ভাগ্যক্রমে সেনজুনের সাথে তার দেখাও হয়ে যায়। তবে সে তার উপর নার্ভাস ছিল, তাই সে তার সাথে ঠিকমতো কথা বলতে পারে না। তবে সে সিদ্ধান্ত নেয় যে সে কোনো মতে তার সাথে একদিন রাতে দেখা করবে। পরের সিনে আমরা দেখতে পারি তাদের ট্রেনিং শুরু হয়ে যায়, তাও আবার খুবই কড়াভাবে। যেহেতু তারা প্রফেশনাল আর্মি হতে চলেছিল কিছুদিনের মধ্যে, তাই তাদের ট্রেনিং ছিল আরও বেশি হার্ড। তাই তারা কোনো মতে ট্রেনিংগুলোকে পার করছিল। আর যতই ট্রেনিং যাক না কেন, ইয়াংজেং এবং শিলান মনে হচ্ছিল যেন তাদের সম্পর্ক আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তারপরে একদিন রাতে শিলান ট্রেনিং করছিল, আর ঠিক তখনই গোপন রাস্তা থেকে সেই মেয়েটি লুকিয়ে লুকিয়ে সেখানে ঢুকে পড়ে এবং সে সেনজুনকে দেখতে পায়। প্রথমে সে তার অনেক প্রশংসা করতে শুরু করে। সেনজুন সেখান থেকে যেতে বলে। তবে সেই মেয়েটি তাকে বলে, আমি আপনার অনেক গল্প শুনেছি, আমি দেখেছিও আপনি যেভাবে জাপানিজ সৈন্যগুলোকে একের পর এক মেরেছেন। আর এই কথাটি শুনে সাথে সাথে সেনজুন তো তারপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং তাকে সমস্ত কথা বলতে নিষেধ করে। আর এদিকে এই সমস্ত কথা পিছন দিক দিয়ে শিলান শুনছিল। আর এইদিকে শুরুতে যেহেতু একটা ছেলেকে পরিচয় করেছিলাম না যে সবার সাথে ঝগড়া করতো, সেই ছেলেটি সেই মেয়েটিকে জোর করে তার সাথে তাকে ট্রেনারের কাছে নিয়ে যেতে চায়, যাতে সে যেন সাক্ষী হয়ে ট্রেনারকে সমস্ত কথা বলে। সে যখন রাজি হচ্ছিল না, সে তাকে পানিতে চুবিয়ে মারতে চাচ্ছিল। তবে ঠিক তখনই সেখানে শিলান তাকে পিছন দিক দিয়ে পাথর আঘাত করে, আর শিলান তাকে সেখান থেকে চলে যেতে পারে। শিলান যখন সেই ছেলেটির মাথায় হাত দেয় তখন সে রক্ত দেখতে পারে। সে ভয় পেয়ে গিয়ে সেনজুনকে সমস্ত কথা জানায়। সেনজুন তখন বলে, আরে চিন্তা করো না, ওর কিছুই হয়নি, ও তো একজন আর্মি, ওর কি এত সহজেই মৃত্যু হবে নাকি। তখন সে তাকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে, তুমি চিন্তা করো না। তবে যেহেতু শিলান একজন মেয়ে ছিল তাই সে ভয় পাচ্ছিল। তাই এখানে সেনজুন নিজে গিয়ে পরীক্ষা করে আসে এবং পরীক্ষা করা শেষে সেটি বুঝতে পারে যে তার মৃত্যু হয়নি, সে সামান্য আঘাত পেয়েছে। তারপরে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। যখন সে চোখ খোলে তখন সেনজুন তাকে বলে, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার আগে তোমার দিকে তো তুমি তাকাও। এ কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং তার পিছনে তাকে লাগতে মানা করে। শুধু তাই নয়, সেনজুন এখানে শিলান এর সাথে তাকে লাগতে মানা বলে, কারণ এখানে শিলানের সাথেও তার কোনো না কোনোভাবে একটি সম্পর্ক জড়িয়ে গিয়েছিল। তবে এটি ছিল শুধুমাত্র বন্ধুত্ব। সেনজুন এখানে একজন ছেলেকে বলে যে শিলানের সমস্ত কিছু যেন তার রুমে শিফট করিয়ে দেয়, কারণ আজকে শিলান ভয় পাচ্ছে, তাই সে যেন তার সাথে ঘুমায়। তবে এতক্ষণ ইয়াংজেং শিলানের জন্য অপেক্ষা করতে করতে এক প্রকারে বিরক্ত হয়ে সে বাইরে যায়। বাইরে যখন গিয়ে সেই ছেলেটির মাধ্যমে সে জানতে পারে যে শিলান আজকে তার সাথে নয় বরং সেনজুনের সাথে ঘুমাবে, তখন সে রেগে যায় এবং সে নিজে গিয়ে সেনজুনের সামনে থেকেই শিলানকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। তার মানে ইয়াংজেন এখানে জেলাস ফিল করছিল। তবে হঠাৎ করে শিলান থেমে যায় এবং সে সেনজুনের সাথে কিছু কথা বলতে চায়। আর এই সিন দেখে তো ইয়াংজেন প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং তাকে বলে, ওর সাথে তোমার এত কিসের কথা, তুমি চলো আমার সাথে রুমে। তারপরে সে তাকে টেনে সেখান থেকে নিয়ে যায়। আর এইদিকে তো সেই ছেলেটি অবাক হয়ে যায়, কারণ প্রথমবার সে দেখেছে একজন ছেলের জন্য একজন ছেলের এত দরদ। ছেলেটি তো জানে না যে শিলান একজন মেয়ে।
তো পরের সিনে আমরা দেখতে পারি, তো আমাদের যেহেতু আগেই সবাই ডিসিশন করেছিল যে তারা সকলে মিলে সঙ্গের গ্রামের বাড়ি যাবে, তাই তারা সেটি নিয়ে আলোচনা করছিল। আর এখানে সবাই এটি আলোচনা করছিল যে কে কার সাথে থাকবে। তো এখানে সবাই বলছিল যে যেহেতু শিলানকে তারা এখন ছেলে হিসেবে জানে, তাই তারা শিলানের সাথে সঙ্গের সাথে থাকার জন্য পরামর্শ দেয়। তবে এখানে তার বান্ধবী মানা বলে এবং তাকে বলে যে না না না, তা ওকে বরং ইয়াংজিংয়ের সাথেই দাও, যাতে তারা রাজি হয়ে যায়। পরের দিন তারা সবাই মিলে সঙ্গের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা সেখানে গিয়ে পৌঁছায়। তারা সেখানে একটি রুমের মধ্যে যায় এবং সেখানে তারা একে অপরের সাথে দুষ্টুমি করতে থাকে, বিশেষ করে তো ইয়াংজিং, যা আমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ইয়াংজিং কত পরিমাণে দুষ্টু। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, শুধুমাত্র ইয়াংজিং জেগে জেগে শিলানকেই দেখতে থাকে। তারপরে যখন শিলান মিলিটারিতে যায়, তখন সে ট্রেনারকে জিজ্ঞেস করে আপনি কেন সারাক্ষণ মদ খান। ট্রেনার তাকে বলে হে ইয়াং বয়, তুমি কি করে বুঝবে, চলো আমার সাথে 2টা ঢোক তুমিও খাও। এক প্রকারে জোর করে সে শিলানকেও মদ খাইয়ে দেয়। আর যা দেখে ইয়াংজিং তাকে সেখান থেকে নিয়ে আসে। শিলান ইয়াংজিংকে বলে আজকে আমি তোমাকে একটি সিক্রেট কথা বলবো যা আমি কাউকে বলিনি। তখন শিলান আসলে আমি একজন মেয়ে কথাটি বলতে না বলতেই সে ইয়াংজিংয়ের উপরই পড়ে যায়। তারপরে আমরা সকালের সিন দেখতে পারি। শিলান যখন ঘুম থেকে উঠে তখন সে ঘাবড়ে যায় এবং বলতে থাকে আমি ইয়াংজিংয়ের বেডে কি করছি। এটি নিয়ে সে যখন ইয়াংজিংয়ের কাছে যায়, ইয়াংজিং তো তাকে কিছু বলে না এবং তাকে ট্রেনিংয়ের ছুটি সম্পর্কে বলে, মানে ট্রেনিংয়ে তারা ছুটি পাচ্ছে যাতে শিলান ট্রেনে করে তার নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, মানে তার বাড়ির উদ্দেশ্যে। সেখানে সে একজন লোকের সাথে পরিচিত হয়। তারপরে সে তার বাড়িতে যায় নকল চুল লাগিয়ে। সেখানে সে তার মায়ের সাথে দেখা করে। তার মা তাকে বলে তুমি যে একটি মহিলা হোস্টেলে থাকো, সেই মহিলা হোস্টেলের বেতন কত। তবে এখানে সে কিছুই বলে না। হঠাৎই কলিং বেল যখন আসে, সে দরজা খুলে সেখানে ইয়াংজিংকে দেখতে পায়। তারপরে সে দরজা আটকে দেয়। আর ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসে এবং তার বাবা দরজা খুলে ইয়াংজিংকে দেখতে পায়। ইয়াংজিং তাকে বলে আমি শিলানের খুবই ভালো বন্ধু। আর শিলানের বাবার কিন্তু প্রথম দেখাতে ইয়াংজিংকে খুবই পছন্দ হয়ে যায়, তাই সে তাকে ঘরে ঢুকতে দেয়। আর এদিকে ইয়াংজিং শিলানকে বলে আমি তো তোমার সত্য আর অনেক দিন আগেই জেনে গিয়েছিলাম। তখন শিলান তাকে বলে তুমি এই কথা আর কাউকে বলো না, তুমি যদি এই কথা কাউকে বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তবে এ কথাটাও ইয়াংজিং মজায় উড়িয়ে দেয়। তারপরে ইয়াংজিং এখানে তাদের পরিবারের সাথে খুবই ভালোভাবে মিশে যায়। তার পরিবারের সকল সদস্যই ইয়াংজিংকে খুবই পছন্দ করে ফেলে। আর এদিকে শিলান আর ইয়াংজিং তারা দুইজন প্রচণ্ড পরিমাণে আনন্দ উদযাপন করছিল। তারা দুইজন খুবই ভালোভাবে সময় উদযাপন করছিল। আর এদিকে আমরা কিছু লোকজনকে দেখতে পাই যারা কিনা এখান থেকে কিছু লোকজনকে নিয়ে যেতে এসেছিল। আর এই লোকজনগুলো আর কারণ নয়, এই লোকজনগুলো হচ্ছে সংগ্রনের লোকজন। তার মানে তারা খুবই ভয়ঙ্কর লোকজন ছিল। তারা এখানে তাদের সকলের উপর হামলা চালায়, যেখানে অনেকেই আহত হয়। তবে হঠাৎ করে বাইরে থেকে ইয়াংজিং এবং শিলান বের হয়ে আসে আর পুলিশরা তাদেরকে দোষী মনে করতে শুরু করে। তারপর তারা তাদের দুইজনকে নিয়ে সেখান থেকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। আর যেহেতু ইয়াংজিং ছিল খুবই সুনামধন্য পরিবারের, তাই তাকে জেলখানা থেকে একজন পুলিশ বের করে দেয়, সাথে সাথে শিলানকেও সেখান থেকে বের করে দেয়। তারপরে আমরা দেখতে পারি যে এখানে ইয়াংজিংয়ের বাবা তাকে একটি থাপ্পড় মারে এবং তাকে বলে তুমি আসলে কোনো কিছুরই যোগ্য নও, আমি তোমাকে কালকেই এখান থেকে দূরে গ্রামে পাঠিয়ে দিব। তার যখন চোখ খুলে তখন সে দেখতে পারে যে সে ট্রেনে রয়েছে। তার মানে তার বাবা তাকে গ্রামের উদ্দেশ্যে ট্রেনে করে এখান থেকে ওইখানে পাঠিয়ে দিয়েছে। ইয়াংজিংয়ের শুধুমাত্র শিলানের জন্য মন খারাপ হচ্ছিল। আর যেহেতু ইয়াংজিং গ্রামে চলে গেছে, তাই যখন শিলান মিলিটারিতে ফিরে তখন সে ইয়াংজিংকে দেখতে পারে না। যাই হোক, সে তখন সমস্ত কিছু পরিষ্কার করছিল। আর এদিকে শিলানও ইয়াংজিংকে খুবই মিস করতে শুরু করে। আর ঠিক তখনই সেনজুন ইয়াংজিংয়ের খালি জায়গা পূরণ করতে শুরু করে। তারপরে আমরা সুমান্তিকে দেখতে পাই। সুমান্তি এইখানে ইয়াংজিংয়ের সাথে দেখা করতে আসে, তবে ইয়াংজিং তার সাথে কোনো কথাই বলে না। তারপরে আমরা শিলান এবং সেনজুনকে দেখতে পাই।
যারা কিনা একটি মিশনের জন্য একটি গর্তে ফেসে গিয়েছিল। তবে তাদেরকে একজন লোক উদ্ধার করে এবং তাদের দুইজনকে নিয়ে গিয়ে একটি ঘরে এনে আশ্রয় দেয়। এখানে আমরা সুমান্তিকে দেখতে পাই, যে কিনা সরাসরি এবার ইয়াংজেনকে বলে আমি তোমাকে পছন্দ করি। তবে ইয়াংজেন তার প্রপোজটি রিজেক্ট করে এবং তাকে বলে আমি এখন অন্য কাউকে ভালোবাসি, আর আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, তোমার সাথে আমি বন্ধুত্ব রেখেছিলাম। এ বলে সে সেখান থেকে চলে যায়। তারপরে আমরা সেনজুনের বড় ভাইকে দেখতে পাই, যে কিনা সুমান্তিকে সেখানে মন খারাপ দেখে তার উপরে একটি জ্যাকেট দেয় এবং তার মন ঠিক করার জন্য তার সাথে গল্প করতে থাকে। সুমান্তি এখানে তার সমস্ত কথা সেনজুনের বড় ভাইকে বলে। সেনজুনের বড় ভাই তাকে আত্মবিশ্বাস হারাতে না করে এবং তাকে সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখতে বলে। এছাড়া সে আরও বলে তার যেন কোনো সমস্যায় সে যেন সবার আগে তাকে মনে করে। আর সুমান্তির কিন্তু এ সমস্ত কথাগুলো খুবই ভালো লাগছিল, তাই সে যাওয়ার আগে সেনজুনের বড় ভাইকে জড়িয়ে ধরে এবং সেখান থেকে চলে যায়, যাতে সেও খুশি হয়। তো পরের সিনে আমরা সেনজুনকে এবং শিলানকে দেখতে পাই। তারা যে বাসায় উঠেছিল সে বাসার কিছু লোকজন তাদের উপর হামলা করে। তো এই সমস্ত কথাগুলো যখন ইয়াংচেন জানতে পারে তখন আর সে নিজেকে আটকে রাখতে পারে না। আর হ্যাঁ, আমরা কিন্তু লক্ষ্য করতে পারি সংডংও সেনজুনের প্রতি একটু দুর্বল ছিল, তাই সে সেনজুনকে দেখতে হসপিটালে যায় এবং সেখানে সে সেনজুন সহ শিলানকেও দেখতে পায়। আর ঠিক তখনই সেখানে ইয়াংজেং চলে আসে। ইয়াংজেং যখন সেখানে আসে তখন সে সেনজুন এবং শিলানকে দেখে প্রচণ্ড পরিমাণে জ্বলতে থাকে এবং সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরে আবার সে ফিরেও আসে এবং তাকে তার শরীরের যত্ন নিতে বলে। তারপরে আমরা সংডনকে দেখতে পাই, যে কিনা এখানে সেনজুনের খুব ভালো করে সেবা যত্ন করছিল। আর তারপরে আমরা দেখতে পারি শিলান এখন বেশ সুস্থ হয়ে গেছে, তাই তাকে তার বান্ধবী সেখান থেকে নিতে এসেছে। তবে গাড়িতে তো সংডং ছিল। প্রথমে সে রাজি না হলেও সংডংয়ের জোরাজুরিতে সে গাড়িতে উঠে পড়ে। সংডং তাকে ড্রপ করে তার মিলিটারি একাডেমির পাশে তাকে দাঁড় করিয়ে দিবে। এখানে সে এটি লক্ষ্য করতে পারে সংডং এখানে মাঝে মধ্যে কিছু জাপানিজ ওয়ার্ড বলছিল, যাতে সে বুঝতে পারে যে সংডং হয়তো জাপানিজ। তবে এই কথাটি সে কাউকে বলে না এবং সংডংয়ের প্রতি তার একটি সন্দেহ সৃষ্টি হয়। সে যখন মিলিটারিতে আসে তখন সে সেখানে ইয়াংজেংকে দেখতে পায়। ইয়াংজেংকে দেখে তো সে প্রথমে অবাক হয়, পরে ইয়াংজেং তাকে বলে আমি এখানে আবারও চলে এসেছি তোমাকে জ্বালাতে। শিলান বলে যত খুশি তত জ্বালাও, তবে আমার কিছু যায় আসে না। তারপর সে যখন সেখান থেকে যাচ্ছিল তখন ইয়াংজেং সিনেমা স্টাইলে তাকে হাত দিয়ে আটকে ফেলে। তবে শিলানও এখানে তার হাতে নিচ দিয়ে সেখান থেকে বের হয়ে যায়, যাতে তো ইয়াংজেং অবাক হয়ে যায়। তারপরে সে রাগে নিজেই দরজার সাথে নিজের হাতকে বাড়ি দেয়। পরে আমরা দেখতে পারি তারা নিজেদের মিলিটারি ক্লাসে অ্যাটেন্ড করে। তারা সকলে ছিল। তাদের যখন মিলিটারি ক্লাস শেষ হয় তখন ইয়াংজেং ইচ্ছাকৃতভাবে সেনজুনের সাথে ধাক্কা খায় এবং তার বইটি ফেলে দেয়। যেখানে সেনজুনের কিছু বলার কথা সেখানে ইয়াংজেং নিজেই সেনজুনকে অনেকগুলো কথা শুনে থাকে। তবে ঠিক তখনই মাঝখান দিয়ে শিলান এসে সেই বইটি নিজে তুলে সেনজুনের হাতে দিয়ে দেয়, যাতে তো এখানে ইয়াংজেং প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তবে ঘটনা এখানেই শেষ হয় না। যখন তারা খেতে বসে তখন সেনজুন যেভাবে খাচ্ছিল ঠিক সেভাবে ইয়াংজেংও খাচ্ছিল, মানে সেনজুন যা করছিল ইয়াংজেং ঠিক সেরকমই নকল করছিল। এখানে শিলান সেনজুনের সাথে বসে এবং তাকে বলে যে আমার তোমার বান্ধবী সংডংয়ের উপর বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় ও জাপানিজ এবং এই চায়না যত সমস্ত অপকর্ম ঘটে সবকিছুর পিছনে হয়তো সংডংই হাত রয়েছে। তবে সেনজুন এখানে তার কথা এড়িয়ে বলে যে তোমার হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে, ও কখনোই এমন করতে পারে না। আর এদিকে তো ইয়াংজেং তার উপর রেগে বম হয়েছিল, কারণ সে আজকে তার সাথে নয় বরং সেনজুনের সাথে বসেছে। এখানে কিন্তু শেষ হয় না। যখন সে দেখতে পারে সেনজুনের সাথে শিলান কথা বলছে তখন তো সে রেগে আগুন হয়ে যায় এবং তার সমস্ত রাগ সে আপেলের উপর চালিয়ে নেয়। শুধু ইয়াংজেং না, শিলানও জেলা চুল করতো। তো খুব সহজে আমরা এটি বুঝতে পারি যে শিলানও ইয়াংজেংকে পছন্দ করত, তবে এটি সে প্রকাশ করতে চেত না। পরের সিনে আমরা দেখতে পারি যে তাদের সকলকে সিক্রেট মিশনের জন্য হায়ার করা হয় এবং এই সিক্রেট মিশন অনুযায়ী তাদেরকে
এই গামলাটি একটি জায়গা থেকে উঠিয়ে নিজের কাছে সেভ করে রাখতে হবে। আর এই জন্য তো তারা সেটিকে সেভ করার জন্য অনেক ট্রাই করতে থাকে। আর যখন তারা এটিতে সাকসেস হতে যাবে ঠিক তখনই তারা সেখানে একজন মহিলার আওয়াজ পায়। তারা যখন বন্দুক নিয়ে সেই মহিলার কাছে যায় তখন সেনজুন দেখতে পারে যে এই মহিলাটি আর কেউ নয়, এটি হচ্ছে সংডং। আর এখানে সেনজুন সন্দেহ বোধ নিয়ে তাকে বলে, তুমি এখানে কি করছো? সংডং তাকে বলে, এটি হচ্ছে একটি রাজকীয় অনুষ্ঠান যেখানে আমি আছি। আর হ্যাঁ, এই কথা শুনে কিন্তু সেনজুনও এখন সংডংয়ের উপর সন্দেহ করে। যাই হোক, তারপরে আমরা এখানে একজন মহিলাকে দেখতে পাই। এই মহিলাটি হচ্ছে সংডংয়ের শত্রু। আর এই মহিলাটি কিন্তু জাপানের পক্ষে নয়, ইনি ছিলেন চীনের পক্ষে। তাই এই মহিলাটিকে একটু হলেও আমরা ভালো বলতে পারি। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি যে শিলান মন খারাপ করে বেডের উপর বসেছিল। আর এদিকে ইয়াংচেং তাকে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো তাকে আরো খেপিয়ে তোলার চেষ্টা করছিল, যাতে শিলান তার উপর রেগে যায় এবং তার জন্য একটি বড় ঝাড়ু নিয়ে আসে, যেন তার সাথে সে মারামারি করবে। প্রথমে তারা কিছুক্ষণ মারপিট করে থাকে, পরে তখন শিলান দরজা আটকে তার সাথে মারামারি করার জন্য একেবারে প্রস্তুত হয়ে যায়, যাতে ইয়াংজেংও রাজি হয়ে যায়। ইয়াংজেং তার হাতা উঁচু করে মারপিটের জন্য প্রস্তুত হয়ে যায়। তারপরে লেগে যায় তুমুল মারপিট। আর এদিকে সুমান্তি কিন্তু আজকে ইয়াংজেংয়ের সাথে দেখা করতে তার রুমে যায়। আর তাকে দেখে তো সমস্ত ছেলেগুলো ফ্যাশন ভাব নিয়ে নিজেকে প্রস্তুত করে থাকে। বুঝতেই তো পারেন, ছেলে মানুষ, মেয়ে দেখলে এমনটা করা এদের স্বভাব। যাই হোক, তারা দরজা খুলে দেখে যে তারা তুমুল মারপিট করে সেখানেই পড়ে আছে, যা দেখে তো বেচারি সুমান্তির মনটি খারাপ হয়ে যায়। যাই হোক, তাদের এখন একটি মিলিটারি ক্লাসের মধ্যে সেলফ ডিফেন্স সম্পর্কে একটি লার্ন শেখানো হচ্ছিল। আর যাতে তো সেখানে ইয়াংচেং খুবই ভাব নিয়ে শিলানকে বলে, আমি তোমাকে বাঁচিয়ে নিব, তোমার সেলফ ডিফেন্স শেখার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা দেখতে পারি যে এখানে ইয়াংচেং শিলানকে উপর দিক দিয়ে কতগুলো লাভ লেটার ছুঁড়ে মারে। তারপর তারা পালিয়ে গিয়ে যখন খাবার খেতে আসে তখন এখানে প্রচণ্ড পরিমাণে ইয়াংচেং শিলানকে বিরক্ত করছিল। আর এখানে কিন্তু তাদের এই সমস্ত আচরণে বাকিরা এটি ভাবতে থাকে ইয়াংচেং পাগল হয়ে গেছে, কারণ সে একজন ছেলে হয়ে একজন ছেলের সাথে এমন কেন করছে। তবে তারা তো আর জানে না যে শিলান একজন মেয়ে। পরে সিনে আমরা দেখতে পাই এখানে কিন্তু মিলিটারিদের একটি নিয়ম ছিল, তারা কিন্তু গরম পানি ছাড়া আর কোনো পানি পান করতে পারতো না। তবে এখানে ইয়াংজেং গরম পানির বদলে ঠান্ডা পানি পান করছিল। আর ঠিক তখনই পিছন দিক দিয়ে কিন্তু সার্জেন্ট এগুলো দেখে ফেলে, আর যাতে এখানে সে প্রচণ্ড পরিমাণে কাঁদতে থাকে। পরে সার্জেন্ট তাকে অনেকগুলো কথা শোনায় এবং তার কাছ থেকে সেই ঠান্ডা পানি দুটি বোতল তার কাছ থেকে নিয়ে নেয়। রাতে শিলান যখন তাকে বারবার ডাকছিল, সে যখন মুখ খুলছিল না, তখন শিলান যখন তার মাথার উপর থেকে চাদর সরায় তখন সে দেখতে পারে যে ইয়াংজেং এর মুখ ভর্তি পিম্পল দিয়ে ভরে গেছে, যাতে ইয়াংজেং তো তার উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায়। যাই হোক, পরের দিন আমরা দেখতে পারি যে তাদের এই সমস্ত কর্মকাণ্ডে কোনো না কোনোভাবে কিন্তু সেনজুন কষ্ট পাচ্ছিল, কারণ তার মন খারাপের একমাত্র সঙ্গী ছিল শিলান। আর সে শিলানকেও ইয়াংজেং তার কাছে আসতে দিত না। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে একটি সিক্রেট জানতে পারি, যেখানে কিন্তু সং শিলানের ছোট বোনের সাথে কিন্তু লাইন মারতো। আসলে এখানে কিন্তু শিলানের কোনো ছোট বোন ছিল না, শিলান নিজেই শিশি সেজে তার সাথে কথা বলতো। আর কিন্তু সঙ্গে সমস্ত বিষয় কিছুই জানতো না। যাই হোক, এখানে আমরা সংডংয়ের বসকে দেখতে পাই। সংডংয়ের বস কিন্তু এখানে সেনজুনকে ইনভাইট করেছিল তাদের একটি জাপানিজ প্রোগ্রামে, যেহেতু সেনজুনরা খুবই বড় পরিবার থেকে এসেছিল। তবে তারা যখন এখানে সংডংকে দেখতে পায় তখন কিন্তু সেনজুন কনফার্ম হয়ে যায় যে সংডং এতদিন তার সাথে ধোঁকা দিয়েছিল। সংডং আসলে জাপানিজ এবং সে জাপানিজদের পক্ষেই কাজ করছিল। সে চায়নার বিরুদ্ধে সমস্ত কিছু ভুল ইনফরমেশন জোগাড় করছিল এবং চায়নাকে বিপদের মুখে ফালাচ্ছিল। আর এই সমস্ত কথা শুনে কিন্তু সেনজুন রেগে যায় এবং তার সাথে ঠিক তখনই সেখানে বন্ধুত্ব সে ভেঙে চলে আসে। মানে আজ থেকে সেনজুনের সাথে সংডংয়ের কোনো বন্ধুত্ব নেই। এতে কিন্তু মন থেকে সংডং কষ্ট পায়, কারণ সংডং মন থেকে সেনজুনকে ভালোবাসতো। পরের দিন সকালে এখানে সং শিলানের কাছে যায় এবং তাকে বলে, আমি তোমার বোনের সাথে দেখা করতে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি চলে আসো। তবে এখানে শিলান মানা করে এবং তাকে বলে, আমার কিছু কাজ আছে। এ কথা বলার সাথে সাথে সে তার আগে সেখানে স্কুল ড্রেস পরে সেখানে হাজির হয়। আর সংও এখানে তাকে ধরতে পারে না যে সে শিলান না শিশি। আর হ্যাঁ, এই সমস্ত কাজ কিন্তু সে জন্য করছিল যাতে কেউ সন্দেহ করতে না পারে যে সে ছেলে নাকি মেয়ে।
মানে মিলিটারি সকলে যেন তাকে এটা মনে করে যে সে একজন ছেলে। তো এখানে হঠাৎ করে ইয়াং জেন সেখানে চলে আসে এবং ইয়াং জেন শিলানকে বলে যে তোমার চেয়ে তো তোমার ভাই দেখতে এসে সুন্দর, কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর এতে কিন্তু শিলান তার উপর রেগে যায়। তারপরে সে রেগে রাস্তার মধ্যে হাঁটতে থাকে। ঠিক তখনই সেখানে গাড়িতে করে ইয়াং জেন তো তার জন্য অপেক্ষা করছিল, তাকে মিলিটারিতে নিয়ে যাবে বলে। তবে তখন শিলান তার কোনো কথা শোনে না এবং তাকে ইগনোর করে সেখান থেকে যেতে থাকে। তখন ইয়াং জেন জোর করে তাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যায়। আর হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু তাদের দুজনের মধ্যে খুবই ভালো একটি বন্ডিং সৃষ্টি হচ্ছিল। মানে তারা দুইজনই এখন একে অপরকে খুব ভালো বুঝতো এবং তারা একে অপরকে এখন ভালোবাসতেও শুরু করেছিল। আর তারপরে আমরা এখানে সুমান্তেকে দেখতে পাই, যার কিনা আজকে জন্মদিন। সে অনেকক্ষণ অপেক্ষা করেছিল ইয়াংজিং এর জন্য, ইয়াংজিং যেন সেখানে আসে এবং তাকে সে কিছু দেয়। তবে ইয়াংজিং তো আসে না, তাই সে খুবই কষ্টে নিজের খাবার নিজে খাচ্ছিল। আর বাইরে কিন্তু তার জন্য সার্জেন্ট অপেক্ষা করছিল। এখানে কিন্তু কোনো না কোনোভাবে সার্জেন্ট সুমান্তির সাথে কানেক্টেড ছিল। সে তাকে খুশি করার জন্য একটি জায়গায় নিয়ে যায় এবং তাকে খুবই সুন্দরভাবে কিছু গিফট দেয় এবং অনেক ভালোভাবে তার জন্মদিন উদযাপন করে, যাতে সুমান্তিও তার উপর খুশি হয়ে যায়। আর কি ভেবেছেন আপনারা, এত শীঘ্রই কি সংডং সবকিছু থেকে বেরো আসবে? কখনোই না। সংডং এখানে তার বসের উপর রেগে গিয়ে তার বসের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়, যাতে তার বস তরপাতে সেখানেই মারা যায়, যাতে এখন একমাত্র বস শুধু সংডংই। যাই হোক, এখানে আমরা দেখতে পারি সেনজুনের উপর কতগুলো লোক এসে আক্রমণ করে। আর এই সমস্ত লোকগুলো কিন্তু সংডং এর বসের লোক। আর তখন মারামারি করতে দিয়ে খুবই গুরুতরভাবে আহত হয়ে যায় সেনজুন। আর সেনজুনকে এই অবস্থায় দেখে শিলান তার জন্য একটি অ্যাম্বুলেন্স ডাকে এবং তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপরে শিলান রেগে গিয়ে সংডং এর সেখানে যায় এবং সংডংকে বলে যে তোমার জন্যই আজ সেনজুনের এই অবস্থা। আর সংডং যখন এই কথাটি জানতে পারে তখন সে নিজেই অবাক হয়ে যায়, কারণ সংডং কিন্তু সেনজুনকে খুবই ভালোবাসতো আর এই কাজটি করেছে সংডং এর বস। যাই হোক, সে তখন এই সমস্ত কথা শোনার সাথে সাথে সবকিছু থেকে দূরে যায় এবং তাকে বলে আমাকে একবার হলেও সেনজুনের সাথে দেখা করতে দাও। তখন সবাই রাজি হয়ে যায় এবং তাকে সেনজুনের সাথে দেখা করতে পারমিশন দেয়। আর যখন তারা হসপিটালে যায়, ডক্টর বলে সেনজুনের অবস্থা এখন ভালো আছে। আর সেনজুনও এখন খুবই ভালো পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই হঠাৎই সেখানে ইয়াংজেন চলে আসে। ইয়াংজেন এখানে শিলানকে বলে আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, তবে চিন্তা করো না, খুব শীঘ্রই আমার বাবা এখান থেকে আমাকে অনেক দূরে পাঠিয়ে দিবে তার বিজনেসের জন্য। আর এ কথা বলে কিন্তু সে সেখান থেকে চলে যায়। আর শিলানও এখানে মন খারাপ করে, কারণ সেও কিন্তু এখন ইয়াংজেনকে পছন্দ করতে শুরু করেছিল। ইয়াংজেন লুকিয়ে শিলানের শার্টের একটি বোতাম চুরি করেছিল এবং সেই বোতামটি সে একটি ব্রেসলেট হিসেবে নিজের কাছে রেখে দিয়েছিল। আর কিন্তু এখানে শিলানের প্রতিটা মুহূর্তেই কিন্তু ইয়াংজেনের কথা মনে পড়তে শুরু করে। আর সুমান্তি যখন মিলিটারিতে এসে জানতে পারে যে ইয়াংজেন চলে গেছে, তখন সুমান্তিও বেশ আপসেট হয়ে যায়। হঠাৎ মিলিটারিতে শিলানকে অনেক ছেলে মিলে বুলিং করছিল, তাকে খুবই বাজে বাজে কথা শোনাচ্ছিল। আর ঠিক তখনই সেখানে তাকে প্রোটেক্ট করার জন্য ইয়াংজেন চলে আসে, যাতে সবাই অবাক হয়ে যায়। আর এই ইয়াংজেন তো তার বাবার সমস্ত কথা অবাধ্য করে আবার মিলিটারিতে ফিরে এসেছিল শুধুমাত্র শিলানের জন্য। আর সে যখন শিলানকে দেখতে পায় সুস্থ অবস্থায়, তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে শিলানকে জড়িয়ে ধরে এবং তাকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে কখনোই ছেড়ে যেও না। তুমি বিশ্বাস করো আর না করো, আমি প্রতিটা মুহূর্তেই শুধু তোমার কথাই মনে করছিলাম। তবে এখানে শিলান তেমন কোনো রিয়াক্ট তার সামনে দেখায় না। রিয়াক্ট দেখালো কি না দেখালো কি, সে আসলেই ইয়াংজেনকে খুবই পছন্দ করে। আর এখানে কিন্তু ইয়াংজেন আসার সাথে সাথে আবারও শিলানের প্রতি বেশি কেয়ার করা শুরু করে দেয়, যাতে কিন্তু এখন সবাই এটি বুঝতে শুরু করে দেয় যে শিলান নিশ্চয়ই একটি মেয়ে, তা না হলে কিন্তু একজন ছেলে কখনোই একজন ছেলের প্রতি এত মায়া দেখাতে পারে না। তারা যখন ক্লাস করছিল তখন কিন্তু ইয়াংজেন সবার সামনেই তাকে চোখ মারা সহ চুমা দিচ্ছিল, যাতে কিন্তু ট্রেনার তার মুখের মধ্যে চক ছুঁড়ে মারে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন সে সেখান থেকে চলে যায় এবং চলে গিয়ে বাইরে তাকে আরও ইশারা ভঙ্গি দেখাতে শুরু করে, যাতে কিন্তু এখানে কিন্তু শিলান তার উপর রেগে যায়।
তার ধৈর্যের যখন বাদ শেষ হয় তখন সে রেগে গিয়ে তার মুখের উপর একটি বই ছুঁড়ে মারে, যাতে ট্রেনারও এখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর সে যখন ট্রেনারের কথা শুনে সেখান থেকে বাইরে বের হয় তখন ইয়াংজেং তো প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায়। সে স্টাইল নিয়ে তার পাশে এসে দাঁড়ায়। তারপর শিলান রেগে গিয়ে তার পায়ের উপর লাথি মারে, যাতে কিন্তু ইয়াংজেং সোজা হয়ে যায়। সে সোজা হয়ে দাঁড়ায়। রাতে ইয়াংজেং এটি ভাবতে থাকে যে সে কিভাবে শিলানকে প্রপোজ করবে। পরের দিন সে কিন্তু একটি ফুলের তোড়া এবং তার পাশে কিছু হার্ট শেপের লাইট দিয়ে তাকে বাইরে পিয়ানো বাজিয়ে তাদের সবাইকে এটি বলতে চাচ্ছিল যে সে শিলানকে ভালোবাসে। আর পিছন দিক দিয়ে দৃশ্যগুলো সুমান্তি দেখছিল। ইয়াংজেং শিলানের জন্য রোমান্টিক কিছু গান সেখানে ভায়োলিনে বাজাতে থাকে। সে তাকে এটি বোঝাতে ট্রাই করে যে সে তাকে ঠিক কতটি পছন্দ করে। আর তারপর সে আতশবাজির মাধ্যমে সবাইকে এটি বুঝিয়েই দেয় যে সে আসলে শিলানকে কতটা ভালোবাসে। আর চাইনিজে কিন্তু আতশবাজি ফোটানোর মানে আমি তোমাকে ভালোবাসি, যাতে কিন্তু সকলেই অবাক হয়ে যায়। আর সুমান্তি এই দৃশ্যটি দেখে ওর হৃদয় ভেঙে যায়, কারণ সে বাড়িটি সত্যিই বুঝতে পারে যে সে তাকে নয় বরং শিলানকে পছন্দ করে। আজ কিন্তু এখানে শিলান রেগে গিয়ে ইয়াংজেংকে মারতে আসে, কারণ সে চাচ্ছিল না যে সে সবার সামনে তাকে এভাবে প্রপোজ করুক। পরের দিন সকালে সুমান্তির হঠাৎ করে জুতো ছিঁড়ে যায়। তখন সে কি করবে কিছু বুঝতে পারছিল না। আর এই দৃশ্য কিন্তু পিছন দিক দিয়ে অনেকগুলো ক্যামেরাম্যান রেকর্ড করছিল, কারণ সুমান্তি যেহেতু একজন সিঙ্গার ছিল। আর এগুলো যখন সেনজুনের বড় ভাই দেখতে পারে তখন সেনজুনের বড় ভাই তার কাছে যায় এবং তাকে কিছু গল্প শুনে থাকে। সেনজুনের বড় ভাই ছিল একটু কবি টাইপের। যাই হোক, সে যখন দেখতে পারে তখন সে হাঁটতে পারছিল না, তখন সে নিজেই সুমান্তিকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। আর এভাবে কিন্তু সুমান্তির জীবনে সেনজুনের বড় ভাই এন্ট্রি নেয়। তো যাই হোক, পরে সিনেমা দেখতে পারি ইয়াংজেংয়ের প্রপোজের পর কিন্তু সবাই কিন্তু এখন শিলানকে একজন মেয়ে হিসেবে মানছিল। সবাই এটি জানছিল শিলান হয়তো একজন মেয়ে, তা না হলে একজন ছেলেকে প্রপোজ করে কিভাবে। আর এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু শিলান আপসেট ছিল। তখন ইয়াংজেং তাকে বলে, তুমি আপসেট হয়ে না, আমি তোমাকে সকল থেকে বাঁচাবো। সে তখন সেখানে সবার দিকে তাকায়, তখন সবাই চুপ হয়ে যায়, কারণ সবাই কিন্তু ইয়াংজেংকে ভয় করত। হঠাৎ তাকে সার্জেন্ট ডাক দেয় এবং সার্জেন্ট তাকে বলে, তুমি যে মেয়ে সেটা আমি জানি, তবে এই কথাটি আমি কাউকে বলবো না। তখন শিলান তার উপর খুশি হয় এবং তাকে থ্যাঙ্ক বলে সেখান থেকে চলে যায়। আসলে সার্জেন্ট খুবই ভালো মনের মানুষ ছিল। যাই হোক, এখানে আমরা দেখতে পারি যে শিলান এখানে মেয়ে ঘেটাবে তার বান্ধবীর সাথে দেখা করতে আসে। ঠিক তখনই সেখানে হঠাৎ করে সেনজুন আসে। সেনজুনকে দেখেই সে তার মুখ লুকাতে থাকে। হঠাৎ যখন সে তার মুখ খোলে তখন সেনজুন কিন্তু তাকে প্রথম দেখা চিনতে পারে যে এটা শিশি নয় বরং শিলান। আসলে শিলার নামটি হচ্ছে তার বড় ভাইয়ের এবং শিশি নামটি ছিল তার নিজের। সে কিন্তু আগেই জানতো যে শিলান একজন মেয়ে। সে তার একজন গুপ্তচরের মাধ্যমে জানতে পারে যে শিলান তো আগেই মারা গেছে, মানে তার বড় ভাই তো আগেই মারা গেছে। তাই শিশি তার বড় ভাইয়ের গেট আপ নিয়ে আর্মিতে জয়েন করেছে। আর এটি কিন্তু ভালো করে সেনজুন জানতো। যাই হোক, সে যখন এইখানে তার সাথে কথা বলতে যায় তখন সে তাকে নিয়ে মজা উড়তে থাকে এবং সে বলে যে আমি কিন্তু এখন প্রতিনিয়তই তোমার সাথে দেখা করব। সেনজুন এখানে তার সাথে কিছু মজা করতে চায়। কথাটি শুনে শিলান আর সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন সকালে সেনজুন তাকে তার রুমে ডাকে এবং তার শার্ট খুলে তাকে বলে, আমার ঘাড়ে একটি ইনফেকশন হয়েছে, তুমি আমার একটু মলম লাগিয়ে দাও। সেনজুন তো খুব ভালো করে জানতোই সে একজন মেয়ে, তবে ইচ্ছা করেই সে কাজটি তাকে দিয়ে করাচ্ছে যেন সে তাকে নিয়ে একটু মজা নিতে পারে। তখনই সেনজুন তাকে বলে, জানো আজকে আমি তোমার বোনের সাথে দেখা করবো, তুমি কি যাবে নাকি? তখন শিলান বলে, না না না, আমার একটি ইম্পর্টেন্ট কাজ রয়েছে। তখন বলে, তোমার বোন কি আমার সাথে প্রেম করবে? তখন শিলান বলে এটি তার পার্সোনাল বিষয়। তারপরে সেনজুন যাওয়ার আগে শিলানকে বলে যায়, আমি কিন্তু এখন তোমার বোনের সাথে দেখা করতে যাচ্ছি। কথা বলে সেনজুন সেখান থেকে চলে যায়। আর শিলানও এখানে যত শীঘ্রই সম্ভব একটি রিক্সা করে সেখানে পৌঁছে যায় এবং সে সেখানে সেনজুনকেও দেখতে পায়। তারপরে সেনজুন আর শিলান তারা সারাদিন ঘুরতে থাকে এবং একে অপরের সাথে সময় উদযাপন করতে শুরু করে। আর এখানে কিন্তু সেনজুন শিলানকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছিল।
তাদের কিন্তু এখানে একটি সিক্রেট মিশনের জন্য তারা সকলে বেরিয়ে পড়েছিল সার্জেন্টের সাথে। তারা সকলে এখানে তাদের বীর বাহাদুর পরিচয় দেখাচ্ছিল। তারা সবাই এখানে গোলাগুলি করে, বিশেষ করে সার্জেন্ট তো এখানে ফায়ার হয়ে যায় এবং সে সেখানে খুবই সবার চেয়ে বেশি স্মার্ট হয়ে সবাইকে গুলি করে সেখান থেকে চলে আসে। আর এখানে সবাই বলতে কিন্তু জাপানিজদের বোঝানো হচ্ছে, মানে যারা চীনের ক্ষতি করছিল সে সমস্ত জাপানিজ। তারপরে সার্জেন্ট এখানে আরো কয়টা জাপানিজদের রাস্তার মধ্যে শেষ করে আসে। আর সার্জেন্টের আগে কিন্তু শেন জুন, ইয়াং জেং কিংবা সং তারা সকলে কিন্তু ইয়াং হয়েও সার্জেন্টের কাছে কিন্তু এবার হেরে যায়। ঘটনা কিন্তু এখানেই শেষ হয় না। এখানে তারা আরো বেশি বাহাদুরতার পরিচয় দেওয়ার জন্য সোজাসুজি জাপানিজদের ডেরায় যায় এবং সেই ডেরায় সেখানে তারা খুবই গুরুতরভাবে ফায়ারিং করতে থাকে। এখানে তারা অধিকাংশ পুলিশকেই মেরে ফেলে। কিছুক্ষণ পর কেউ কিন্তু আর ফায়ারিং এর জন্য রাজি হচ্ছিল না, শুধুমাত্র সার্জেন্ট বাদে। তবে এই সমস্ত কাজের জন্য তাদেরকে বকা খেতে হয়, তাও আবার ট্রেনারের কাছে। তারপর আমরা শিলানকে দেখতে পাই। শিলান কিন্তু এখানে ইয়াংজেং এর সাথে ট্রেনিং এর কিছু ছুটি নিয়ে আবারও তাদের বাড়ি ফিরে আসে। আর এখানে কিন্তু সে বাড়িতে প্রতিটা মুহূর্ত ইয়াংজেং এর কথাই ভাবতে থাকে, আর ইয়াংজেংও শিলানের কথাই ভাবতে থাকে। ইয়াংজেং শিলানকে খুঁজতে বের হয়ে যায়, আর শিলানও এখানে তার মাকে বলে বাইরে বের হয়ে আসে। তবে হঠাৎ শিলানকে অনেকগুলো লোক মিলে ঘেরিয়ে ফেলে এবং তাকে মারার জন্য চেষ্টা করতে থাকে। তবে শিলান সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ইয়াংজেং কিন্তু এই সমস্ত কথা থেকে অবগত ছিল। হঠাৎ সে যখন একটি আওয়াজ শুনতে পারে তখন সে সেখানে গিয়ে দেখতে পারে যে সেখানে সেই ব্রেসলেটটি পড়ে আছে, যেটি সে শিলানের জামার বোতাম থেকে বানিয়েছিল। এটি দেখে তো সে কনফার্ম হয়ে যায় যে শিলানকে পুলিশ ধরে নিয়ে গেছে। তারপরে সে তার বাবার লকার খুলে সেখান থেকে কিছু টাকা এবং শিলানের ছবি নিয়ে পুলিশ স্টেশনে যায় এবং সবাইকে বলে যে এই মেয়েটিকে খুঁজে দিতে পারবে আমি তাকে এই টাকা সহ সবকিছু দিব। আর পুলিশরা যেহেতু লোভী ছিল তাই তারা কিন্তু সমস্ত কিছু একটি পোস্টার করে সবার জায়গায় ছাড়তে থাকে। আর এভাবে কিন্তু খুঁজতে খুঁজতে সে যখন হাঁপিয়ে পড়ে ঠিক তখনই পুলিশরা তাদের খবর দেয় যে শিলানকে পাওয়া গেছে। তাকে সংডংয়ের কিছু পুলিশ লোকজন বেঁধে রেখেছিল, তবে সে সেখান থেকে বেঁচে আসে। আর সে যখন তার সামনে যায় তখন কিন্তু ইয়াংজেং তাকে দেখে এতই খুশি হয় যে সে বলার ভাষা হারিয়ে ফেললে, কারণ লাইফে ফার্স্ট টাইম সে এমন কোনো দৃশ্যের সম্মুখীন হয়েছিল। আর বলতে না বলতেই সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তখন তাকে সে বাসায় নিয়ে আসে। আর যখন ইয়াংজেং এর জ্ঞান ফিরে তখন তো সে আবারও আগের মতোই তার সাথে দুষ্টুমি করতে থাকে, আর সেও তার সাথে সেই দুষ্টুমি মজা নেয় না। যাই হোক, এখানে আমরা একজন মেয়েকে দেখতে পারি। মেয়েটি ছিল একজন ফুল বিক্রেতা। এই মেয়েটির একটি বিশেষ রোগ ছিল। এই মেয়েটি একজন ব্যক্তিকে একবার দেখলে পরে সেই লোকটিকে সে চিনতে পারতো না। আর যদি লোকটি ভালো হয় তাহলে সে একটি ডায়েরিতে সেই লোকগুলোর নাম লিখে রাখতো। এখানে আমরা একজন আর্মিকে দেখতে পাই যে কিনা শিলাং ইয়াংজেনের মিলিটারিরই একজন ছিল, যার নাম ছিল লিওয়েন। আর লিওয়েন কিন্তু এই ফুল বিক্রেতার মেয়ের উপর প্রেমে পড়ে যায়। তারপরে আমরা দেখতে পারি ইয়াংজেং এবং শিলানকে তারা মিলিটারি একাডেমিতে ফিরে এসেছিল এবং তারা একটি মিশন পালন করছিল। যে মিশনটি ছিল একটি নথিপত্রের, যেটি ছিল জাপানিজদের। আর এই নথিপত্রটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, যেটা খোঁজার জন্যই তারা তিনজন এখানে এসেছিল। যাই হোক, এখানে কিছু জাপানিজরা তাদেরকে সেখানে ঘেরাও করে এবং তাদের উপর গুলি চালাতে থাকে। আর তারা তো মাত্র ছিল তিনজন, তাই তাদের কাছে তারা টিকতে পারছিল না। তাই শিলানকে এখান থেকে সেই গুরুত্বপূর্ণ নথিপত্রটিকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে ইয়াংজেং। শিলান আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তো আমরা এখানে সংডংকে দেখতে পাই। তার মানে এই জাপানিজগুলো ছিল সংডংয়ের লোকজন। আর এইদিকে কিন্তু সংডংয়ের সাথে শিলানের প্রচুর পরিমাণে মারপিট হতে থাকে। সংডং এসেছিল সেই নথিপত্রটি নিতে। এক পর্যায়ে সংডং তার উপর আরো বেশি রেগে যায় এবং তার উপর সে আরো বেশি পরিমাণে আঘাত করতে থাকে। আর তখনই শিলান তাকে সেই নথিপত্র দেখিয়ে বলে, তোমার এটিই চাই তাই না? সাথে সাথে শিলান সেটি পুড়িয়ে ফেলে। ঠিক তখনই সেখানে ইয়াংজেং এবং শেনজুন তারা দুইজন শিলানকে গাড়িতে করে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এগুলো কিন্তু সংডং দেখে এবং সেই নথিপত্র পুরানোর জন্য সংডং প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তারপরে আমরা দেখতে পারি যে শিলান সেই নথিপত্রটিকে নিয়ে এসেছিল। তার মানে যে সেই নথিপত্রটি ছিল নকল, যেটি সে সংডংয়ের সামনে পুড়িয়েছিল, আর আসল নথিপত্র ছিল তাদের কাছে। তো যাই হোক, পরের সিনে আমরা সংকে দেখতে পাই।
সং এখানে শিলানের সাথে একটি ছবি তোলার জন্য এসেছিল, কারণ শিলানের সাথে তার কোনো ছবি ছিল না। আর শিলানের সবচেয়ে ক্লোজ ছিল সং এবং সঙেরও সবচেয়ে ক্লোজ ছিল শিলান। তো যাই হোক, তারা এখান থেকে একটি ছবি ক্লিক করে আনে। আর যাই হোক, এখানে আমরা দেখতে পারি যে সং রাতে বসে বসে মদ খাচ্ছিল, তাও আবার মনের দুঃখে। আর ঠিক তখন পিছন দিক দিয়ে ইয়াংজিং আসে এবং তাকে বলে যে তুই মদ খাচ্ছিলি কেন? তখন সং বলে, আমি শিশিকে খুবই পছন্দ করতাম, তবে শিশি আমার প্রেমে পড়েনি, আর এর জন্যই আমি মদ খাচ্ছি। কথাটি শুনে ইয়াংজিং তো তাড়াতাড়ি তার মুখ থেকে মদ ফেলে বলে, তুইও তাহলে শিশির প্রেমে পড়েছিস তাই না? বেচারা সং আর কিছু বলে না। যাই হোক, পরে আমরা সংডংকে দেখতে পাই, যে কিনা এখানে একটি জমি কেনার কথা বলছিল, যেটি ছিল সুইয়ন সিটি। আর এই সিটি কিন্তু নিলামে উঠেছিল। আর এখানে নিলামে সংডং একটি রেট দেয়, আর এই রেটের উপরে কিন্তু প্রথমে অনেকেই এই রেটের উপরে কোনো কথা না বললেও পরে অনেকে এই রেটের উপরে দাম দিয়ে থাকে। আর সবচেয়ে বেশি দাম দেয় একজন ভদ্রলোক, আর এই ভদ্রলোক সবার চেয়ে বেশি দামে এই সিটিটি কিনে নেয়। আর সংডং এখানে তাকে হুমকি দিয়ে থাকে যে তুমি যদি সিটিটা আমাকে না দাও, তবে তুমি কালকে সকালে সূর্য আর দেখতে পারবে না। তবে এখানে এই লোকটি কোনো কথা বলে না এবং ও সেখান থেকে চলে যাচ্ছিল, এবং উল্টো ওকে আরও বলছিল তাতে আমার কিছু যায় আসে না। হঠাৎ করে এই লোকটিকে কেউ একজন গুলি করে দেয়, আর লোকটি সেখানে মারা যায়। তবে এই কাজটি কিন্তু সংডং করেনি। এই কাজটি দেখে তো সংডং নিজেই শক হয়ে যায়। আর এই কাজটি করেছিল একজন লোক, যে কিনা একজন জাপানিজ ছিল। আর এই লোকটির নাম ছিল ফুজিয়ামা। ফুজিয়ামা একজন বিজনেসম্যানেরও ছিল। আর এখানে কিন্তু সংডং তাকে বলে যে তুমি এই কাজটি কেন করলে? তখন ফুজিয়ামা বলে যে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, আমি জানি যে লোকটি তোমার অনেক কাজে 12টা বাজিয়েছে। যাই হোক, পরে আমরা ইয়াংজিং এবং শিলানকে দেখতে পাই, তারা সেখানে এসেছিল। ওই যে রাতে সেই ভদ্রলোকটির মৃত্যু হয়েছিল না, ওই ভদ্রলোকটি ছিল একজন বড় বিজনেসম্যান। আর তার জন্য এখানে শহরের সবচেয়ে বড় বড় দামি দামি লোকজন এবং আর্মিরা এখানে এসেছিল সেই লোকটিকে শ্রদ্ধা জানাতে। ঠিক তখনই সেখানে দেশের কমান্ডার আসে, আর কমান্ডার এখানে সংডংকে কিছু প্রশ্ন করে। আর সংডং এখানে বেয়াদবের মতো তার মুখের উপর অনেকগুলো উত্তর মারে, যাতে কমান্ডার তার উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এবং সেই লোকটিকে শ্রদ্ধা জানায়। এখানে সে বলে যে আমি এই লোকটির জন্য খুবই দুঃখিত, তবে আমি এই লোকটি যেহেতু মৃত্যুর আগে একটি জমি কিনেছিল, এই জমিটি সেনজুনের বড় ভাইকে দিয়ে দেওয়া হোক, কারণ সেনজুনের বড় ভাই এই জমিটি কেনার জন্য অর্ধেক টাকা দিয়েছিল। আর সে যেহেতু মারাই গেছে, তাই তার অর্ধেক জমি বদলে পুরো জমিটি এখন সেনজুনের বড় ভাই নিবে। আর যেহেতু লোকটির অনেক শত্রু ছিল, তাই এই কাজের জন্য সিকিউরিটি হিসেবে সেই মিলিটারি একাডেমির লোকজনকে দেওয়া হয়। আর যাদের মধ্যে কিন্তু ইয়াংজিং এবং শিলানের মিলিটারি ছিল। আর হ্যাঁ, তাদের মিলিটারির নাম কিন্তু আর্সেনাল মিলিটারি একাডেমি। তারা এখানে সেই বাড়িটি মানে সেই জমিটির উপর অনেক নজর রাখছিল, যাতে এখানে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তবে এই বাড়ির ওপারে কিন্তু একটি বাড়ি ছিল, আর এই বাড়িতেই কিন্তু ফুজিয়ামা ও ফুজিয়ামার লোকজন অ্যাটাক করার জন্য রেডি ছিল। তারা সাইলেন্সার লাগিয়ে ইচ্ছা মতো গুলি বর্ষণ করতে থাকে, আর যাতে কিন্তু কেউ বুঝতেই পারে না। তবে হঠাৎই যখন তারা বুঝতে পারে, তখন কিন্তু তারা সকলেই বেশ চৌকস হয়ে যায়। আর এখানে ইয়াংজিংকে উপরে পাঠানো হয় ওই পাশের বিল্ডিংয়ে যাওয়ার জন্য, আর বাকিরা কিন্তু নিজের জীবন দিয়ে কিন্তু এদেরকে বাঁচাচ্ছিল। তবে হঠাৎই সেখানে সংকে গুলি করা হয়, আর সংকে এখানে খুবই খারাপভাবে গুলি করা হচ্ছিল। বাকিরা তাকে বাঁচাতে তাদের উপর গুলি করছিল, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সংকে তারা প্রচুর গুলি মেরেছিল, যার ফলে সংকে সেখানেই শহীদ হয়ে মরতে হয়। তবে তারা একজন আসল মিলিটারি ছিল, তাই মরার আগেও সে সেলুট দিয়ে নিজের দেশের জন্য শহীদ হতে পেরেছে বলে গর্বিত মনে করে সেখানেই সে মারা যায়। আর এখানে তার বন্ধুরা কিন্তু এগুলো দেখে প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং তারা রাগের বশে সেখানে সমস্ত লোকজনকে ইচ্ছা মতো ফায়ারিং করে মেরে ফেলে। তবে তারা যখন সংকে হাসপাতালে নিয়ে যায়, ডক্টর তাদেরকে বলে সং আর বেঁচে নেই, যাতে এখানকার সকলেই প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে যায়। তারা এখানে সঙ্গের জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়। তারা সঙ্গের সমস্ত স্মৃতিগুলো মনে করছিল। মিলিটারিতে থাকা সকল লোকজন সঙ্গের সাথে সময় কাটানোর স্মৃতিগুলো মনে করে আরও বেশি কষ্ট পাচ্ছিল। কেউ কাকে সান্ত্বনা দিতে পারছিল না, কারণ তারা নিজেরাই তো বেশ শোকাহত ছিল। সঙ্গে ছিল মিলিটারিতে এমন একজন যে কিনা অনেক ফানি ছিল, যার জন্যই মিলিটারিতে সকলেই আনন্দ পেত। আর বিশেষ করে কিন্তু শিলান এখানে সংকে প্রচুর মিস করতো, যেহেতু আমি আগেই বলেছিলাম যে তারা দুইজন অনেক ক্লোজ হয়ে গিয়েছিল।
আর এখানে শিলান তার এবং সঙ্গের সাথে তোলা শেষ ছবিটি দেখে আরও বেশি কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, এখানে আমরা ইয়াংচেংকে দেখতে পাই। ইয়াংচেং এখানে সঙ্গের মৃত্যুর বদলা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। রাতে সে সেই জাপানিজদের খুঁজে খুঁজে বের করে এবং সেই জাপানিজদের ধরে সে ইচ্ছা মতো তাদেরকে মারতে থাকে এবং বলে, তোদের জন্য আজ আমার প্রিয় বন্ধু সং আর বেঁচে নেই, তবে আমি তোদেরকে ছাড়বো না। তখন এখানে একজন লোক বলে ওঠে, এটি তো ফুজিয়ামাই আমাদের দিয়ে করিয়েছে। আর এই কথাটি যখন সে শুনতে পারে তখন সে আর বেশি দেরি না করে সেখানে যায়। তবে সেখানে মিলিটারির সংখ্যা বেশি থাকায় তাই সে একটি গাড়ির সাথে একটি রড লাগিয়ে সে গাড়িটি সোজাসুজি সেখানে যাচ্ছিল। আর মিলিটারি সকলে ভাবছিল যে এটির মধ্যে নিশ্চয়ই মানুষ রয়েছে। তারা যখন সেখানে ফায়ারিং করে তখন সে গাড়িতে থাকা বারুদগুলো ব্লাস্ট হয়ে যায়। আর এভাবে কিন্তু ফুজিয়ামার অনেক লোক মারা যায়। তবে ফুজিয়ামা কিন্তু বেশ চালাক ছিল। ওই সময় সে গাড়িতে করে সেখান দিয়ে যাচ্ছিল আর ইয়াংচেং তখন তাকে গাড়িতে থাকা অবস্থায় সেখানে মেরে ফেলে এবং তার লাশটি টেনে টেনে সংরংয়ের কাছে নিয়ে আসে এবং সংরংয়ের সাথে সে বলে, আমি তোমার কাজ করেছি, এবার আমার প্রতিদান দাও। তো আমরা এখানে অতীতের একটি ফ্ল্যাশব্যাক দিতে পারি। তার মানে সেখানে ফুজিয়ামার কাছে আসার আগেই সংরংয়ের সাথে দেখা করেছিল এবং সংরং এখানে তাকে বলেছিল যে তুমি যদি ফুজিয়ামাকে আমার সামনে আনতে পারো তাহলে আমি সেনজুন এবং তোমাদের পিছনে আর কোনোদিন লাগবো না। আর এর জন্য কিন্তু ইয়াংচেং এই কাজটি করেছিল, কারণ ফুজিয়ামা সংডংয়ের অনেক ব্যবসার 12টা বাজিয়েছিল, তাই এই কাজটি সে ইয়াংচেংকে দিয়ে করিয়েছে। যাই হোক, এখানে সংডং ইয়াংচেংয়ের সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে সে তার একজন লোককে বলে দেয় যে ইয়াংচেং যেন এখান থেকে কোনো মতেই বেঁচে যেন আর না ফিরতে পারে। এই কথা বলে সে সেখানে চলে যায়। তার মানে বুঝতেই পারছেন সংডং ঠিক কত লেভেলের খারাপ ছিল। যাই হোক, এখানে হঠাৎ করেই তাকে অনেকগুলো আর্মিরা ঘেরাও করে। তখনই সেখানে ইয়াংচেং চলে আসে। তখন সংডং বলে, ইয়াংচেং তোমার সাথে তো আমার কথা ছিল না। তখন ইয়াংচেং বলে, তোমার সাথেও তো আমার কথা ছিল না, তাহলে আমার মাথায় বন্দুক কেন? আমি খুব ভালো করেই জানতাম যে তুমি কখনোই বিশ্বাসের যোগ্য না, তাই আমি আমার বন্ধুদের এখানে নিয়ে এসেছি। সংডং আর কিছু বলার ভাষা খুঁজে পায় না, সে সেখানেই চুপ করে থাকে। তখনই সংডং তার সামনে থাকা মানে ইয়াংচেংয়ের মাথার উপর গুলি রাখা সেই লোকটিকে একজন মেরে ফেলে। আর এই লোকটি আর কেউ নয়, লোকটি ছিল সেনজুন, যে কিনা ওপর দিক দিয়ে সাইলেন্সার লাগিয়ে এই কাজগুলো করছিল। আর যাতে কিন্তু সংডং কিন্তু এবার তাদের উপর রেগে যায়। তারপরে তারা সেখান থেকে চলে এসে সঙ্গের সমাধির সামনে গিয়ে সেখানে তারা কিছুক্ষণ কান্নাকাটি করে। তারপরে তারা মিলিটারিতে ফিরে আসে। তবে মিলিটারির প্রতিটা সময় যেন তাদের কাটছিল না সং ছাড়া। আজ তাদের একাডেমি পরিদর্শন করতে কমান্ডার এসেছিল। আর কমান্ডার কিন্তু এখানে একটি রয়্যাল সিল নিতে এসেছিল, যেটি কিনা সেনজুনরা উদ্ধার করেছিল। আর এই সিলটি কিন্তু মনে আছে যেখানে ফায়ারিং করেছিল সার্জেন্ট, ওই সিলটি তারা চুরি করেছিল সেখান থেকে। আর এই সিলটি কিন্তু রয়্যাল ছিল, আর যেটি কিনা কমান্ডার নিতে এসেছিল। আর কমান্ডারের পাশে ডেপুটি কমান্ডার ছিল, যে কিনা খারাপ ছিল। তো এখানে কমান্ডার তাদের উদ্দেশ্যে কিছু ভাষণ দিতে যাবে, ঠিক তখনই কমান্ডার সেখানে তরবাতে মারা যায়। তার মানে তাকে কেউ খাবারের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলেছিল। যে কাজটি করেছিল ডেপুটি কমান্ডার, যে কিনা কমান্ডার হতেই আসল কমান্ডারকে মেরে ফেলে। তারই মধ্যে হঠাৎ খবর আসে যে যেই সিলটি তারা নিতে এসেছিল সেই সিলটি চুরি হয়ে গেছে। আর এই কাজটি ছিল ডেপুটি কমান্ডারের। আর এবার কিন্তু তিনি সার্জেন্টের সামনে এসে সার্জেন্টকে অপমান করার জন্য তাকে সার্চ করে থাকে। এর কি কোনো মানে আছে যে এই সার্জেন্ট কিছু চুরি করেনি? যার জন্য কিন্তু বুঝতেই পারছেন যে এখানে এদেরকে অপমান করা হচ্ছিল। মানে যারা এটিকে উদ্ধার করেছিল তাদেরকেই এখানে চোর বলে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছিল। এখানে হঠাৎ ডেপুটি কমান্ডার বলে ওঠে যে সকল আর্মিরা তাদের পোশাক খুলে ফেলো। তখনই ইয়াংচেং একটির বিরুদ্ধে দাঁড়ায়, কারণ সকল ছেলেরা যদি কাপড় খুলে তখন শিলানে কী হবে, কারণ শিলান তো একজন মেয়ে। তখন শিলান সবার সামনে বলে ওঠে, আমি একজন মেয়ে, যাতে সকলেই অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তারা জানতো যে শিলান একজন ছেলে। তবে আজ সে মুখে বলে দিয়েছে যে সে একজন মেয়ে, যাতে এখানে সেনজুনের বড় ভাই অবাক হয়ে যায়। আর এই কথাগুলো এতক্ষণ সেনজুন বলছিল। আর এখানে আমরা এটিও জানতে পারি যে শিলানকে বন্দি করা হয়েছে। আর এখানে ইচ্ছাকৃতভাবে ডেপুটি কমান্ডার শিলানকে খুনি সাজিয়ে সেখান থেকে বেঁচে যায়, যার জন্য তাকে এখন জেলে রাখা হয়েছে। সেনজুনের বড় ভাই তাকে বলে, আমরা না হয় ওকে টাকা দিয়ে সেখান থেকে নিয়ে আসবো, তারপরে ওর কি হবে, ওর তো আর মিলিটারিতে যাওয়া হবে না। তবে এখানে সেনজুন কিছুই বলে না। পরে আমরা শিলানকে দেখতে পাই, যাকে কিনা মহিলা গেটআপে একটি মহিলা গারদে নিয়ে আসা হয়। আর এখানে কিন্তু সমস্ত মহিলারা
শিলানের সাথে ঝগড়া করতে আসে। তবে শিলান এখানে তাদেরকে বলে আমার এখন ঝগড়া করার মুড নেই, তোমরা চলে যাও। তবে তারা কোনো কথাই শোনে না। পরে আমরা ইয়াংজেনকে দেখতে পাই যে কিনা একটি পুলিশকে ঘুষ দেয় এবং তাকে বলে যে আমি তোমাকে একটি জামা দিব, আর এই কাপড়টি কিন্তু তুমি শিলানকে পৌঁছে দিও। তারপর আমরা দেখতে পারি যে এই মহিলাগুলো কিন্তু অবস্থা খারাপ, তার মানে শিলান তাদের ইচ্ছা মতো মেরেছে। বুঝতেই পারেন একজন মেয়ে ছেলেদের আর্মিতে থেকে সেখানে খুব ভালো করে মারপিট শিখে এসেছিল। তারপর সেই পুলিশ সেই কাপড়টি গিয়ে শিলানকে দেয়। শিলান সেটিকে খুলে দেখতে পারে একটি নোট, যেটি লেখা ছিল যে তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব। তারপর আমরা লিউয়েনকে দেখতে পাই যে কিনা বাইরে থেকে তার বাবা এবং তার কাকার কথা শুনছিল, যেখানে তার বাবা বলছিল আমি জানি ডিপুটি কমান্ডারকে মেরেছে, তবে এই কথাটি যে যে জানে তাদের সকলকে মেরে ফেলা হচ্ছে। তখন তার কাকা তাকে পরামর্শ দেয় যে তুই এই কথাটি কাউকে বলিস না। তখন তার বাবা বলে এই কথাটি আমার কার বলা লাগবে না, সবাই জেনে গেছে, আর যারা যারা জানে তাদের সকলকে মেরে ফেলা হচ্ছে। আমি পরশুদিনই এখান থেকে সবাইকে নিয়ে শিফট হয়ে যাব, তা না হলে আমার সহ আমার পরিবারের জীবন রিস্কে আছে। তার চাচা সেখান থেকে চলে যাওয়ার পরে সে সেখানে তার বাবার সাথে কথা বলে। ঠিক তখনই একজন লোক এসে বলে তার চাচা বাইরে বেরোতেই তার চাচাকে কে একজন গুলি করে ফেলেছে। পরের দিন আমরা সেই ফুল বিক্রেতা মেয়েকে দেখতে পাই যে কিনা লিউয়েনকে সকালে শুভেচ্ছা জানায় এবং তাকে বলে আমার কাছে কিন্তু 2টি সিনেমার টিকিট আছে, তুমি প্রমিস করো তুমি আমার সাথে সিনেমা দেখতে যাবে। তবে লিউয়েন তার কথায় না করে। তখন সেই মেয়েটি তাকে বলে না তুমি হ্যাঁ করেছো। জোড়াজুড়িতে লিউয়েনও এক পর্যায়ে হ্যাঁ হয়ে যায়। তখন সেই মেয়েটি ডায়েরিতে কী যেন লেখে এবং সেখান থেকে সে টিকিট আনতে চলে যায়। তখন লিউয়েন সে ডায়েরিটি খোলে এবং তার নাম দেখতে পায়। তার নামটি সে দেখে প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে যায় এবং সেই নামটি সে সেখান থেকে ছিঁড়ে তার সাথে নিয়ে যায়। পরে সেই মেয়েটি বাইরে এসে দেখতে পারে যে সে সেখানে নেই, যাতে মেয়েটি প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে যায়। তবে সে বুঝতে পারে ও যেহেতু একজন আর্মি, ও নিশ্চয়ই কোনো না কোনো কারণে চলে গেছে। লিউয়েন সেখান থেকে যাচ্ছিল, তখনই ইয়াংজেনের কাছে একটি কল আসে, যেখানে কিনা কেউ একজন ইয়াংজেনকে বলে ফেলে যে এই কাজটি ছিল সম্পূর্ণ ডিপুটি কমান্ডারের কাজ। যাই হোক, পরের দিন আমরা লিউয়েন এবং তার পরিবারকে দেখতে পাই যারা কিনা লিউয়েনকে নেওয়ার জন্য এখানে আসছে। তখন লিউয়েন বলে তোমরা কি পাগল হয়েছো নাকি? আমি একজন আর্মি, আমি কি করে আমার বন্ধু বান্ধব এবং আমার দেশকে বিপদে ফেলে এখান থেকে চলে যাব? তখন সে তার মা বাবার সামনে মাথা ঝুঁকায় এবং তাদেরকে তার জন্য দোয়া করতে বলে এবং যেন আমি যদি না আসি তাহলে মা বাবা তোমরা বুঝে নিও আমি দেশের জন্য শহীদ হয়ে গেছি, আমার জন্য তোমরা আফসোস করো না। সে যখন কথা বলে সেখান থেকে আসছিল তখন সেখানে তাকে কিছু জাপানিজ ঘেরাও করে, আর এই জাপানিজগুলো সেই জাপানিজ ছিল যারা কিনা সঙ্গে মেরেছিল। আর সেদিন যারা যে জাপানিজগুলো ধরেছিল তারা ছিল অর্ধেক, আর এরা ছিল তাদের মধ্যেই সবগুলো। তাদেরকে তখন লিউয়েন তার বন্ধুর জন্য মারতে থাকে, তবে এর জন্য কিন্তু লিউয়েন নিজেও বেশ আহত হয় এবং সে সেখানে দেশের জন্য এবং তার বন্ধুর প্রতিশোধ নিয়ে সেখানেই সে মারা যায়। মৃত্যুর আগেও সে তার বন্ধুর স্মৃতিগুলো মনে করছিল এবং ও সেখানেই মারা যায়। পরের দিন সকালে যখন সবাই তাকে এই অবস্থায় দেখে তখন সবার চোখে অজান্তেই পানি চলে আসে। তারা তখন বলতে থাকে সঙের মৃত্যুর প্রতিশোধ সে নিয়েছে। তারপরে তারা তাকে সেলুট জানায়। পরে আমরা শিলানকে দেখতে পাই যাকে কিনা সেনজুন দেখতে আসে। সেনজুন এখানে লিউয়েনের মৃত্যুর কথা জানায়, যাতে শিলান এবং সেনজুন দুইজনই দুঃখ প্রকাশ করে। তারপরে সেনজুন শিলানকে বলে তোমাকে যদি মারধর করে কিংবা তোমাকে জোর করিয়ে স্বীকারোক্তি দেওয়ায় বা সাইন করায় তুমি কোনো মতেই কাজটি করো না। এই কথা বলে সেনজুন সেখানে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সে শিলানকে একটি মুচকি হাসি দিয়ে চলে যায়। তারপরে আমরা সংরংকে দেখতে পাই যে কিনা সেনজুনকে বলছিল তুমি কি শিলানের জন্যই আমাকে ছেড়েছো নাকি? তখন সেনজুন তারপর রেগে যায় এবং তাকে বলে তোমার সাহস কি করে হলো যে তুমি শিলানের উপর অপবাদ দাও? শিলানের জন্যই আমি এই বর্তমানে পৃথিবীতে বেঁচে আছি। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। তখন আমরা ইয়াংজেনকে দেখতে পাই যে কিনা ডেপুটি কমান্ডারের প্রতিশোধ নিতে সেখানে নকল ডাক্তার সেজে আসল কমান্ডারের লাশ চুরি করে সেখান থেকে নিয়ে যায়। আর তার সামনে যে আসে তাকেই সে সেখান থেকে দূরে সরিয়ে বা মেরে ফেলে সেখান থেকে নিয়ে যায়। তারপরে যখন এই কথাটি ডেপুটি কমান্ডার জানতে পারে যে আসল কমান্ডারের লাশ চুরি হয়ে গেছে তখন সে প্রচণ্ড পরিমাণে ঘাবড়িয়ে যায়। তারপরে আমরা এই শিলানকে দেখতে পাই যাকে কিনা একজন পুলিশ স্বীকারোক্তি দিতে চায়।
তখন তাকে বলে যে তুমি এখানে সাইন করো যে তুমি স্বীকার করেছো যে তুমি কমান্ডারকে খুন করেছো। তখন শিলান বলে যে যে কাজটি আমি করিনি সে কাজটি আমি কেন করব। তখন সেই পুলিশ সেখানে নিজেই সই করে দেয় যে সেই স্বীকার করেছে। তখন তাকে সে একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এখানে কিন্তু একটি চালাকি করা হয়, যে চালাকিটি কিন্তু আমরা আর কিছুক্ষণ পরেই জানতে পারবো। তবে এখন বর্তমানে শিলানকে মেরে ফেলা হয়, যে খবরটি কিন্তু পুরো শহরেই ছড়িয়ে যায়, যাতে কিন্তু মিলিটারি সকল ছেলেরা প্রচণ্ড পরিমাণে শিলানকে মিস করতে থাকে। বিশেষ করে তো সেনজুন, মিলিটারি সকলেই শিলানের জন্য প্রচুর কষ্ট পায়। তখন আমরা এখানে সার্জেন্টকে দেখতে পাই, যে কি না এই সমস্ত কথা বলতে নিষেধ করে। তার মানে এখানে কিছু গড়বড় হয়েছে তা আমরা বুঝতে পারি, কারণ সার্জেন্ট নিজেই তো শিলানকে বেশ পছন্দ করত। এই কারণে সেনজুনের তার উপর সন্দেহ হয় এবং সে লুকিয়ে লুকিয়ে তার গাড়ির পিছনে গাড়ি চলে থাকে। যখন ব্যাপারটি সার্জেন্ট জানতে পারে তখন সার্জেন্ট লুকিয়ে তার বাসায় ঢুকে পড়ে। আর এখানে কিন্তু আমরা শিলান এবং ইয়াংজেংকে দেখতে পারি, তার মানে শিলান এখন বেঁচে রয়েছে। তো আমরা অতীতের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পারি, যেখানে ইয়াংজেং ডিপোটি কমান্ডারের সামনে আসল কমান্ডারের ফরেন্সিক রিপোর্ট দেয়, যাতে ডিপোটি কমান্ডার তার উপর বিরক্ত হয়ে তাকে বলে দেয় যে আমি শিলানকে বাঁচিয়ে দিব, তবে শিলান থাকবে না, তাকে শিশু হতে হবে। তার মানে শিলান এখন বর্তমানে শিশু সেজেই রয়েছে, আর তার নাম করে অন্য অপরাধীকে মেরে ফেলা হয়েছিল। যাই হোক, বর্তমানে তারা দুইজনই সার্জেন্টের বাসায় রয়েছে, যাতে তাদেরকে কেউ যেন সন্দেহ করতে না পারে। সার্জেন্ট সেনজুনের সন্দেহ করার ব্যাপারটি তাদেরকে জানায় এবং বলে সেনজুন জানলে তো আমাদের কোনো ক্ষতি নেই, তাই না? তখন ইয়াংজেং লেগে বলে যে না না না, সেনজুন যদি কথাগুলো জানতে পারে তাহলে তো এখানে আসবে আর আমার কাছ থেকে শিলানকে আলাদা করে নিবে, যাতে কিন্তু শিলান এখানে হাসতে থাকে। পরের দিন সকালে আমরা সেই ফুলওয়ালিকে দেখতে পাই, যে কিনা ফুল নিয়ে লি ওয়েনের সমাধির পাশ দিয়ে যাচ্ছিল। তখনই যাওয়ার সময় তার মন ধড়পড় করে ওঠে। সে বুঝতে পারে এখানে কোনো না কোনো ব্যক্তি মারা গেছে, আর এটি সেই ব্যক্তির সমাধি যার নাম তার হয়তো মনে পড়ছে না, তবে তার নাম তার হৃদয়ে রয়েছে। তখন সে তার ডায়েরিটি চেক করতে থাকে। তখন সে এটি দেখতে পারে যে তার ডায়েরিতে দুটো পেজ ছেঁড়া রয়েছে, আর এই পেজ দুটো কিন্তু লি ওয়েন ইচ্ছাকৃতভাবে ছিঁড়েছে, কারণ সে আগেই বুঝতে পেরেছিল যে তার হাতে আর বেশি সময় নেই, আর সে যদি এখন মারা যায় তখন এই মেয়েটি কোনো কারণ ছাড়াই কষ্ট পাবে, তাই সেই পেজটি ছিঁড়ে ফেলে। তবে এখানে এই মেয়েটি বুঝতেই পেরেছিল যে এটি একজন ভালো ব্যক্তির সমাধি, তাই সে তো সে সমাধির পাশে ফুল রেখে সেখান থেকে চলে যায়। এখানে একটি কথা না বললে নয় যে এই মেয়েটি আজও লিওয়েনের আশায় বিয়ে করেনি। হয়তো তার লিওয়েনের কথা মনে পড়ছে না, তবুও সে তার আশায় বিয়ে করেনি। যাই হোক, এখানে আমরা সংডংয়ের যে একজন শত্রু ছিল না, মিস হাউ, সেই মিস হাউকেই সার্জেন্ট বিয়ে করে ফেলেছিল। তারা দুজন কিন্তু অনেক বছর আগে থেকে বিয়ের কথা বলছিল, তবে কোনো না কোনো কারণে তারা বিয়ে করতে পারেনি। অবশেষে তারা দুইজনই বিয়ে করে ফেলে। তারা চারজন এখানে হেসে খুলে সময় উদযাপন করছিল। হঠাৎ কলিং বেল আসে। সে যখন দরজা খুলে তখন সে সেখানে সুমান্তি এবং সেনজুনের বড় ভাইকে দেখতে পারে। তাদেরকে সে ঘরে ঢুকিয়ে ফেলে এবং ঘরে যখন সুমান্তি এবং সেনজুনের বড় ভাই শিলানকে দেখে তারা তো অবাক হয়ে যায়, কারণ তারা তো জানতো শিলান মারা গেছে। যাই হোক, তারা তখন আসল ঘটনা জানতে পারে। আর এখানে কিন্তু সুমান্তি শিলান এবং ইয়াংজেংকে এত কাছে দেখে জেলাস ফিল হয় এবং সে সেনজুনের বড় ভাইয়ের উপর হাতে হাত রেখে বলে আমরাও প্রেম করি। যাই হোক, সবাই যেহেতু আছে তখন সেনজুনই বা বাদ যায় কেন, সেনজুনকেও তারা নিয়ে আসে। তারপরে তারা সবাই এক ফ্রেমে অনেক গল্প করে। পরে সেনজুন ইয়াংজেংয়ের সাথে একা অনেকগুলো কথা বলে এবং তাকে বলে যে আমি তোমার সবসময় পাশে রয়েছি। আর এটি কিন্তু পিছন দিক দিয়ে ইয়াংজেং দেখছিল। যাই হোক, এখানে আমরা সুমান্তিকে দেখতে পাই, যে কিনা সার্জেন্টকে বলছিল যে আপনার বউ তো অনেক সুন্দর, আপনি অনেক লাকি। তখন সার্জেন্ট তাকে বলে হ্যাঁ, তুমিও তো অনেক লাকি, তুমিও তো সেনজুনের বড় ভাইয়ের মতো এত ভালো ছেলে পেয়েছো। তখন সুমান্তি তাকে বলে যে ধুর, আপনি যে কি বলেন। সার্জেন্ট সুমান্তিকে বলে যে তুমি খুব শীঘ্রই সেনজুনের বড় ভাইয়ের সাথে বিয়ে করে নিও, ছেলে অনেক ভালো। তারপরে তো তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে এবং সেখানে তারা দুইজন অজান্তে কান্না করতে থাকে। তখন সেনজুনের বড় ভাই তাকে গাড়িতে করে সেখান থেকে নিয়ে যায়। সেনজুনের বড় ভাই এখানে সুমান্তিকে জিজ্ঞেস করে তুমি সেখানে কাঁদছিলে কেন? তখন সুমান্তি বলে যে আমি জানি না আমি কী জন্য কাঁদছিলাম। তখন সেজনের বড় ভাই বলে আচ্ছা, সার্জেন্টের সাথে কি তোমার কোনো সম্পর্ক রয়েছে? তখন সুমান্তি বলে হ্যাঁ রয়েছে। তখন
সেনজুনের বড় ভাইয়ের বলে কীরকম। তখন সীমান্তি বলে আমি জানি না, উনি কোনোদিন বলেও নি এবং আমি জিজ্ঞাসাও করিনি, তবে এটি জানি উনি আমার খুব আপন, উনি আমার সমস্ত খুশির সঙ্গী। যাই হোক, তারপরে সার্জেন্টের যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছিল তাই সে তার বউকে নিয়ে ট্রাভেল করতে যাবে, তাই সেখানে কিছু ছুটি চায় আর যাকে ছুটিও দেওয়া হয়। তবে এখানে হঠাৎই তাদের একটি আর্জেন্ট মিশন চলে আসে। তো এখানে ট্রেনার সার্জেন্টকে বলে আপনি কেন আমাদের সাথে যাচ্ছেন না? তখন সার্জেন্ট বলে আমি ছুটি নিয়ে নিয়েছি। তখন ট্রেনার তাকে জোর করে বলতে থাকে আপনাকে আমার সাথে যেতেই হবে, তা না হলে কিন্তু আমি যাব না। আর এই মিশনে সকল আর্মিরা গেলেও শুধুমাত্র ইয়াংজেং এবং শিলান ছাড়া সকলেই যাচ্ছে, কারণ সবাই তো জেনে গিয়েছিল শিলান একজন মেয়ে, আর শিলানের জন্য কিন্তু ইয়াংজেনও আসতে পারছিল না। যাই হোক, তারপরে ট্রেনার কোনো মতে সার্জেন্টকে রাজি করায় এবং তারপরে সে সার্জেন্টকে বলে যে তুমি যুদ্ধে চলে যাও। তারপরে সার্জেন্ট তার সকল আর্মিদের রেডি করে এবং তারা সকলে মিলে মিশনে চলে যায়। যখন তারা চলে যায় তখন ট্রেনার হঠাৎ চোখ পড়ে ম্যাপের উপর, এবং ম্যাপের উপর যখন তার চোখ পড়ে তখন সে বুঝে যায় যে এটি একটি ট্র্যাপ ছিল, মানে ট্র্যাপ করে সকল আর্মিদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে সকলকে মেরে ফেলা হবে, যাতে ট্রেনার সবাইকে আদেশ করে যে তারা যেন সকলকে ফোন করে বলে যে সেখানে যেতে মানা। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল। ট্রেনার যখন সার্জেন্টের ঘরে কল লাগায় তখন তো সার্জেন্ট ঘরে ছিল না, সে তো গিয়েছিল মিশনে। আর ঠিক তখনই সেখানে ইয়াংজেং আসে এবং ইয়াংজেং কল রিসিভ করে সব কিছু জানতে পারে। আর যখন তারা সকলে সেই জায়গায় যায় তখন তারা বুঝতে পারে যে এটি একটি ট্র্যাপ, কারণ তাদেরকে বলা হয়েছিল এখানে অনেকগুলো ডাকাত রয়েছে, তবে এখানে তো সকলেই আর্মি, তার মানে বোঝাই যাচ্ছে তাদেরকে ট্র্যাপে ফেলা হয়েছে। যাই হোক, ঠিক তখনই সেখানে ইয়াংজেং চলে আসে এবং তাদেরকে সকল কথা জানায় যে আমাকে ট্রেনার সমস্ত কিছু জানিয়েছে। আর যখন তারা এগুলো বুঝতে পারে তখন বেশ দেরি হয়ে গিয়েছিল। সকল জাপানিজ আর্মিরা তাদের উপর গুলি চালাচ্ছিল, যেখানে অনেকেই আহত হয়। যাই হোক, তারপরে তারা কোনো মতে সেখান থেকে চলে আসে। তারপরে তারা মিলিটারিতে ফিরে আসে। মিলিটারিতে সকলেরই গুলি লেগেছিল, সেনজুনেরও লেগেছিল। ঠিক তখনই সেখানে অনেকগুলো আর্মি চলে আসে, জাপানিজ আর্মি, যারা কিনা এখানে তাদের মিলিটারির উপর আরোপ লাগাতে থাকে এবং বলে তোমাদের জন্যই আমাদের আর্মিরা মারা গেছে। তখনই সেই জাপানিজ সৈন্যগুলো তাদের বন্দুক উঁচু করে এবং বলে যে বেশি কথা বলতে মানা। সার্জেন্ট কিছুই বলে না। তখনই হঠাৎ করে কেউ একজন সার্জেন্টকে গুলি করে দেয়, কোনো কারণ ছাড়াই সার্জেন্ট মারা যায়, যাতে তারা সকলেই অবাক হয়ে যায় এবং তারা সেখানে সার্জেন্টকে দেখতে আসে। ততক্ষণে তারা বুঝতে পারে সার্জেন্ট মারা গেছে, তবে সার্জেন্ট কি জন্য মরেছে তা কিছুই কিন্তু কেউ জানতো না। যখন সে পুলিশগুলোকে জিজ্ঞেস করা হয় তারা কেন মারলো, তখন তারা বলে এই লোকটি সন্দেহভাজন ছিল। তারপরে তাদের সকলকে একটি রুমের ভিতরে বন্দি করা হয়, মানে নজরবন্দি রাখা হয়। তাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছিল। ঠিক তখনই সেখানে শিলান চলে আসে তার আর্মি গেট আপে তাদের সকলকে সেখান থেকে উদ্ধার করতে। তাকে দেখে তো সকল আর্মিরা খুশি হয়ে যায়, কারণ তারা এটি দেখে যে শিলান এখনও বেঁচে রয়েছে। তারপরে শিলান সে পুলিশদের কাছ থেকে তাদেরকে বাঁচাতে কিছু নকল বোম লাগিয়ে আনে এবং তাদেরকে ভয় দেখায় যে বোমগুলো আসল, আমি এই বোমগুলো কিন্তু ব্লাস্ট করে ফেলবো, তোমরা যদি ওদেরকে না ছাড়ো। তখন সে পুলিশগুলো বাধ্য হয়ে যায় এবং তাদের সকলকে সেখান থেকে ছেড়ে দেয়। তবে শিলান যখন সার্জেন্টের লাশ দেখে তখন সে প্রচণ্ড পরিমাণে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে সার্জেন্টকে বাবা হিসেবে এতদিন মানত। তারপরে সার্জেন্টের লাশকে ঘরে পাঠানোর ব্যবস্থা করা হয়। আর সার্জেন্টের বউ তো কোনো মতেই কথাগুলো মানতেই পারছিল না, কারণ সদ্যই তাদের নতুন বিবাহ হয়েছিল। শুধু এতগুলো বাধা বিপত্তি পার করার পরেই তাদের বিবাহ হয়েছিল। আর সার্জেন্টের বউ যখন তার লাশ দেখে তখন সার্জেন্টের বউ নিজেই কষ্টে ভেঙে পড়ে। যাই হোক, পরের সিনে আমরা ইয়াংজেং, শিলান এবং সেনজুনকে দেখতে পাই, যাদের কিনা একটি মিশন সম্পর্কে কথা বলছিল। তার মানে সেনজুনের বড় ভাই এবং ট্রেনারকে সংডং বন্দি করে রেখেছিল। তারা সেখানে গুপ্তভাবে সেখানে যায় এবং সেখানে সে বিশ্বাসঘাতক চেয়ারম্যান এবং সকলকে দেখতে পারে, যাদের কিনা সংডং বন্দি করে রেখেছিল। যাই হোক, সুযোগ বুঝে সেনজুনরা সেখানে ফায়ারিং শুরু করে দেয়, যাতে কিন্তু তারা সকলে বেশ চমকে ওঠে। তারপরে তারা ভিতরে চলে আসে আর এখানে সংডং সেনজুনের বড় ভাইয়ের মাথার উপর বন্দুক দেয় এবং বলে তোমরা যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু আমি তাকে মেরে ফেলবো। তবে সেনজুন বলে মেরে ফেললে মেরে দাও, তবু আমি তোমাকে এখন ছাড়বো না। সংডং শিলানের বড় ভাইকে ছেড়ে দেয় এবং সে একটি কারেন্টের ওয়্যারের উপর বসে যায় এবং ঠিক তখনই সেখানে শিলান সে ওয়্যারটি প্রেস করে, আর যার ফলে বন্দুকটি সোজা এসে লাগে সংডং এর মাথায়। তারপরে তারা সেনজুনের বড় ভাইকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।
ঠিক তার পরের দিন তাদের মিলিটারি একেবারে সুরক্ষিত হয়ে যায়, যার কারণে ইয়াংজিং এবং শিলান সেখান থেকে একেবারে চলে যায় এবং যাওয়ার আগে সে সেনজুনকে সেলুট করে সেখান থেকে চলে যায় শিলান সহ, আর সেনজুনও তাদেরকে সেলুট জানায়। সো এই সিনের মাধ্যমে আমাদের আজকের এই ড্রামাটি শেষ হয়। তো ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন।